সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা দুনিয়ার যত সিলেটি মানুষ আছেন সবাই শুভেচ্ছা। আমরা একটা নতুন ধারা চেষ্টা করি, পারবো কিনা জানি না, কতদিন পারবো জানি না, সিলেটি ভাষায় একটা অনুষ্ঠান করা। এবং আমি এর আগে মাত্র একটা অনুষ্ঠান করছিলাম। এটা চিন্তা ভাবনা চলে আর কি, বিভিন্ন রকম। আমার সময়েরও সমস্যা। আজকে আমরা গেস্ট হয়েছেন বাংলাদেশের সবাই জানেন তারে ছিলেন বিপুল, আমরা ছোট ভাই নিজামুল হক বিপুল, মৌলভীবাজারই আর কি, সিলেটি কিন্তু মৌলভীবাজারই আর কি। তার বিপুল টক শোটা খুবই পপুলার এখন, এবং প্রতিদিন সে যেভাবে অনেকগুলো প্রোগ্রাম করে, এগুলোই আমরা তার কাছে জানার চেষ্টা করবো। বিপুল, তুমি কেমন আছো ভাই? আছি, ভালো আছি। আপনার কি তা খবর? আপনি কিলা আছেন? এই তো আমরা ভালো আছি। টাইমের খুব সমস্যা। আমার এখন মর্নিং, রবিবার মর্নিং 7:45 বাজে। আমার এখানে হইল কি এখন 2:45 রাত্রে। আরো 1 ঘন্টা 15 মিনিট পরে, মানে আমি 4:10 মিনিটে খাওয়া দাওয়া করবো, সেরি খাইমু, খাইয়া রোজার লাগি প্রস্তুতি নিমু। বেসিক্যালি রাত জাগি বেশি, এটার লাগি আপনি আমার পাইছেন। রাত না জাগলে পাইলা না নেই। এই টাইমগুলোর কারণে যারা রাত জাগে আর কি, যারা রাত উজা করি, আমরা বাসা থেকে উজা করি আর কি, যারা করতে পারো এরারে আমি পাই আর কি। যেমন মনে করো কালকে রাত্রে আমি রুকিয়া প্রাচীরে বাংলাদেশ টাইম 3টার সময় আমি কালকে ইয়ে করছি এটা। আর যেহেতু রমজান মাস অনেকে কিন্তু ফতা খাইয়া ঘুমায়, বেশিরভাগই ফতা খাইয়া বেশিরভাগ। আমি তো মনে করো আপনার ছোটবেলা থেকে আমি ওই যে স্কুল লাইফ থেকে ফতা খাইয়া, স্কুল লাইফের শেষের দিকে ফতা খাইয়াই ঘুমাইতাম। মানে ফতার আগ পর্যন্ত ওই পড়ালেখা করতাম, হয় স্কুলের পড়া, নাইলে ওই নিজে এই দেয়াল পত্রিকা দেখে, চিঠিপত্র লেখে, এইসব নাড়ালেখালি করিয়া সময় পাস করতাম আর কি। আর তখন তো এত আধুনিক আসতাম না, আমরা তো তখন মনে হয় আমরা তো লাইফ অন্যরকম আছে। মনে করো আমরা ছোটবেলা আমরা কিন্তু প্রাইমারি স্কুলে যখন আসতাম, প্রাইমারি স্কুলে যখন আমরা রোজা ফরজ নাই, মা বাবা রোজা রাখতে দেন না, তখন রোজা রাখতাম, লুকাইয়া রোজা রাখতাম, এর মাঝে বেলা বাড়লে আর কি মাদান হয়ে গেলে রিকোয়েস্ট করতা, তোমার আধা খান রাখতে হইব, তোমার করতে হইতো না, কি করে কত রকম ইয়া করার সেটা। ওরা তো রাইট কম্পিটিশন করে নামাজ পড়তা, মসজিদে কম্পিটিশন নামাজ পড়া। তারপর রোজা মাস আর কি, খেয়ে কতবার কোরআন শরীফ খতম করতে পারবা, এগুলো আমরা কম্পিটিশন আছে, আমরা লাইফটা এরকম আছে। তারপরে ইস্তার মানে আরো আছে আপনার মনে করেন গরমের সময় রোজা যখন আছে লম্বা দিন, তখন আবার রোজা রাখতে তো টায়ার্ড লাগতো, তাই পুকুর পাড়ও গিয়া বইয়া এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর খালি পুকুর ডুবাইতাম, বুঝছেন নি? তাহলে পানি ডুবাইয়া পানি খাই কিনা পানি ডুবাইয়া আর ধর ইস্তারও আমরা সিলেটে একটা মজার জিনিস আছে, এটা লেটলেটা খিচুড়ি রাইট, লেটলেটা পোলাও যাও পোলাও লেটলেটা আখনি, আমরা একটা বিশেষ আখনি আর কি, আখনি ধরো ইয়া দিয়ে বুটার ডাল দিয়ে রাইট, খুব মজা লাগতো এগুলো। আমরা রোজা কিন্তু খুব মিস করি, এখনকার গ্রামের রোজা ভীষণভাবে আমরা মিস করি। এখন তো মনে করেন শহর হইলো জীবন একদম হইলো গিয়া মানে টাইমের উপর চলে আর কি। তারপরে মনে করো ইয়া করে গুড়ের জিলাপি, গ্রামের যে বাজারে গুড়ের জিলাপি এখন কিন্তু বড় বড় স্টোরও প্রোগ্রাম করিয়ে গুড়ের জিলাপি বানায়।
হ্যাঁ, রাইট, এটার কিন্তু দামও বেশি, কিন্তু গুড়ের জিলাপির ইয়েটার দামও বেশি। একদম। এইসব জিনিস না, নিয়ে আমরা লাইফ। আপনার মনে করেন এখন তো মনে করেন বড় বড় রেস্টুরেন্টও জিলাপি বানায়, জিলাপির কেজি হইল গিয়া জিলাপির নাম দিয়া, নানা রকম নাম দিয়ে জিলাপির কেজি হইলো 2000 টাকা, 1500 টাকা, 2200 টাকা। হ্যাঁ, আর আমরা এইসব জিলাপি খাইয়াইছি, ধরেন গ্রাম বানাই এই জিলাপি খাইছি, কি এমন বিশেষত্ব কিন্তু দেখি যে এত দাম দিয়ে জিলাপি কিনতে হইব, মানে একটু ডিপার্টমেন্টাল স্টোর হইলেই দাম হয়ে গেল আর কি, ওটা কি আর কি আমরা অবস্থা আপনার? আমরা সিডনিতে নি যে $30 $35 কেজি। হ্যাঁ, কেজি, কোনটা 30 কোনটা 35, মানে আচ্ছা, একটা পেঁয়াজও মনে করো, একটা এ- পেঁয়াজ $2 $3 একটা পেঁয়াজ। অস্ট্রেলিয়ার ডলারের সাথে বাংলাদেশের টাকার ইয়ে কি মুদ্রার? একশো মানে কালকে আসছিল 78 টাকা আসছিল। আচ্ছা, $100 সমান 78 টাকা, ইয়ে করে উঠানামা করে এই মানে ডলারের দাম। $1 সমান 78 টাকা। হ্যাঁ, হঠাৎ করে আচ্ছা, অস্ট্রেলিয়ার টাকার মান হঠাৎ করে কমছে হচ্ছে জি, আমেরিকান ট্রাম্পর যে জয় ট্যারিফ, জয়, হুম, হুম, ট্যারিফ এখন দিয়া কানাডিয়ান ডলারও ইফেক্ট করছে, অস্ট্রেলিয়ান ডলার ইফেক্ট করছে, সারা দুনিয়া থাকে আমেরিকার সাথে যে ব্যবসা বাণিজ্য এরা সবাই কিন্তু ইয়ে করছে এটা। এখন কানাডার তো আচ্ছা ভয়াবহ অবস্থা। আচ্ছা বিপুল, জি, আমরা কথা তাই আমরা জি এতক্ষণ প্লিজ, মাত মাতিছি আর কি। জি তা আমরা নিজের মত মতে, হ্যাঁ, তুমি তুমি তো মনে করো আমরা সিলেট বেল্ট আর কি, আজকে তো 4টা বিভাগ। আমিও আমার বাড়ি কুলৌড়া, আমিও কিন্তু মৌলভীবাজার জয় জেলার মানুষ, কিন্তু জয়, মৌলভীবাজার স্পেশাল কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু সিলেটে অন্য জায়গায় নাই। যে যেমন সিলেট আইয়ার, জাইয়ার, খাইয়ার যেটা জয় কয়, জয় জয়, মৌলভীবাজার যেমন আইরাম, আইরাম জাইরাম, যাই, আইরাম, খাইরাম। হ্যাঁ, এগুলো মনে হয়। তারপরে ওই তো কইতাম নি তোমারে যে গালিও আছে এমপি, ও জয় এমপি, এমপি মৌলভীবাজার ফগা, এটা কিন্তু সবাই জানেন না কিন্তু জয়, মৌলভীবাজার কিন্তু ধরো চা বাগান, মৌলভীবাজার শাহ মোস্তফার মাজার, এসব জি, নানা কিছু তো ঐতিহ্য মৌলভীবাজার আর কি। একদম। আমরা আমরা ছোটবেলা গভর্নমেন্ট স্কুল, দেশর কাশীনাথ কাশীনাথ ধরেন, স্কুল। জয়, ধরেন দেশর 91টা চা বাগান তো ওইল কি মৌলভীবাজার, মৌলভীবাজার না নি, 91টি তো মৌলভীবাজার, 158টা চা বাগানের মধ্যে 91টাই মৌলভীবাজার, মানে মৌলভীবাজারে কয় গ্রিন জেলা আর কি, সবুজ জেলা এবং একদম। মৌলভীবাজার মনে হয় অনেক কিছু আমরা আইসুন, খুব বিখ্যাত বিখ্যাত মানুষ আসলা জয়, মৌলভীবাজার, বিখ্যাত সাংবাদিক আসলা, মোস্তফা আলী সাংবাদিক আসলা, জয় মানে রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুর রহমানের মাপে জয়, যারা ব্যক্তিত্ব মৌলভীবাজার কিন্তু রাইসুন। আর হইছে, জয় এমনকি মনে হয় সিলেটের মেয়র দিয়ে হইছেন আমরা আরিফ আরিফ চৌধুরী কুলাউড়ার মানুষ, সিদ্দিকী। হ্যাঁ, তাই না কিন্তু মৌলভীবাজার আর কি। জয় একবার কুলাউড়ার, একবার আমি সিলেট রিপোর্ট করতাম গেলাম আর কি। হুম, কামরান এবং আরিফ দুইজনের লগে আমার তার বক্তব্য নেওয়ার দরকার আছে। সিলেট আমার রিপোর্ট করতে গেলে খুব সমস্যা হইতো, যেটা সিলেট রিক্সা পাওয়া যায় না, তো কোনো দিকে যাওয়া মুখ জয়, করে খুব কঠিন আর রিক্সা তো লগে রাখিলেই তো হয়, রিক্সা একটা লইয়া কঠিন, খুব কঠিন। দিন চুক্তি রাখলে আমি তো হয়। এখন খুব ভাগ্যবান হচ্ছে এই কারণে যে আমি আরিফ কামরান ভাই দুইজনই কিন্তু তাই আমি যে হোটেলও আছি, দুইজনে কিন্তু আমার লোক কথা বলে আমার হোটেলও আইসি, এলে আমার খুব খুব আমার খুব যাইতে হয়েছে না আর কি, আমার এখানে তো আপনার দুইজনের। হ্যাঁ, তখন আরিফ ভাই আমার একটা কথা বলছিল যে ভাই রে ভাই, সিলেট আমার দুধে কেন লাগছে জানো নি, লাগছে এই কারণে তারা মাতুন যে আমি মৌলভীবাজার মানুষ, সিলেট আইছি, সিলেট পলিটিক্স করিয়া। হ্যাঁ, কারণ সাইফুর রহমান যখন মন্ত্রী আসলা তখন মেয়র কামরান, কিন্তু কামরা আরিফ কোন কমিশনার, কমিশনার, সাইফুর রহমানের কারণে কিন্তু সাইফুর রহমানের কারণে আরিফ খুব পাওয়ারফুল কমিশনার ছিল, মেয়রের সাথে টেক্কা দিয়া সবসময় চলতে। আবার আবার না ধরো তাহলে আরিফ ভাইরে তো আবার হয়তো মানে মন্ত্রী, মানে সাইফুর রহমানের ডানস্থ, এবং তাই নিলে গিয়া মন্ত্রীর দায়িত্ব, মন্ত্রীর সব কাজ তাইন করে নাকি সাইফুর রহমান সব কাজ তাইন করে। ইয়ে করতাম। জয়, আবার মনে বিলকুল করো ঠিক আছে। সাইফুর রহমান ইয়ে আছে, মনে করো খুব মজার মজার কিছু ঘটনা আছে। আমি একটা জয়, ঘটনা করি আর কি। এ, এবার বগুড়াতে আর কি, বগুড়া তারেক রহমান
একটা প্রজেক্ট দিছে করতোয়া নদীর আশেপাশে বাদাই করিয়া পার্ক করা, এই করা সেই করা ইয়া হয়েছে। তো সাইফুর রহমান প্রজেক্ট ফাইয়াই কিন্তু বাতিল করে দিচ্ছে। তাই তো খুব গাড়সালা মানুষ আছে, তাই যেটা বুঝে তাই টেন্স নদী পাইছুন এটা বগুড়ার নদী টেন্স নদী হয়েছে কইলেও তার দিন দিলে আমাকে। সাইফুর রহমান আরো কিছু গল্প আছে মনে করো ইয়াতে বগুড়া না বরিশালের দিকে একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে তানে বালা ইয়ার দেওয়া হয়েছে না, চেয়ার দেওয়া হয়েছে না বা মর্যাদা দেওয়া হয়েছে না। তখন সাইফুর রহমান কিন্তু ওই দিকে কি একটা বড় প্রজেক্টের টাকা খাটিয়ে লইয়া সিলেট পূজাত লইয়া আইসো। বিবাদ কিন্তু আরেকটা গল্প আছে, আপনার মনে আছে কিনা জানি না, একটা গল্প আছে সাইফুর রহমানের যে আমার এখানে প্রচুর মশায় ডিস্টার্ব করে, তারপরে এই জন্য আমার একটু নড়তে হয়। সাইফুর রহমানের একটা গল্প আছে, আপনার মনে আছে জানি না, আপনি তখন দেশে ওই কাজ করেন। আপনার ওই যে উসমান ফারুক শিক্ষামন্ত্রী সাইফুর রহমানের কাছে প্রজেক্ট লইয়া গেছিলা যে এমসি কলেজে গিয়া সাইফুর রহমান তো প্রায়োরিটি দিয়ে এমসি কলেজের প্রিন্সিপালরা কোশ্চেন বলে আপনি ইয়া করেন ওই প্রস্তাব দিন কিতা কিতা লাগে, আপনার যা যা লাগে কলেজের সব দিন, একটা প্ল্যান দিয়া দিন। এই তো প্ল্যান দিতে মনে দেরি করছেন। একদিন উসমান ফারুক সাইফুর রহমানের কাছে গেছেন প্রজেক্ট নিয়ে কতটা কলেজের, এর মধ্যে সিলেটের কোনো কলেজ নাই, আপনার এমসি কলেজও নাই। দেখিয়ে সাইফুর রহমান দা এটা লইয়া যায়, এটা আমার কলেজ নাই, তুমি আমি এগুলা দিব নাকি, যাও। উসমান ফারুক আবার ইয়ে প্রধানমন্ত্রী কইছেন খালেদা জিয়ারে যে ম্যাডাম এরকম ব্যাপার, সাইফুর রহমান সাহেব তো খালেদা জিয়া নাকি তা কইছেন যে আপনি ইয়ার কাছে গেলা কেনেতে, সাইফুর রহমান হচ্ছে ওনার এলাকার কোনো কলেজ টলেজ নাই, আপনি একটা ফাইল লিয়ে গেছেন গিয়া এটা অনুমোদন করতে দিব, 150 কলেজ অনুমোদন করবা, আর আপনার সিলেটের কোনো কলেজ নাই। এরপরে আপনার সাইফুর রহমান রে প্রধানমন্ত্রী কইলা কি যে একটু দেখেন আপনার কলেজ টলেজ এগুলা দিয়া একটু করে দেন। সাইফুর রহমান রে আবার প্রধানমন্ত্রী ভীষণভাবে সম্মান করতা, এক ধরনের ইয়ের মধ্যে থাকতা, তটস্থর মধ্যে থাকতা, যে সাইফুর রহমান দেন গাটাইতা না, খালেদা জিয়া কোনো গাটাইতা না, সাইফুর রহমান যা কইন তাই শুনতা আর কি। এই একটা প্রভাব আছে ওই সময় আর কি। ধরো ইয়ার আগে কিন্তু বরিশাল বিভাগ আগে হচ্ছে, সিলেট বিভাগ পরে হচ্ছে। হ্যাঁ, একটা ইয়ে চালু হয়েছিল যে আমরা যে কমলাবালা আমরা কেন বিভাগ হলো, আমরা স্লোগান দিছি, আমি আপনার স্লোগান দিছি রাইটবোর আপনার সিলেট বিভাগ আন্দোলনে আমি জাকির মামার লগে বহুত আন্দোলন করছি। সিলেটের জাকির হোসেন যে যার সাথে আমরা তো মামা লাগাই, জাকির মামার লগে, তারপর লুকমান ভাই, এরা সবাই আমি মিছিল দিছি অনেক রাইত। আমি তখন সিলেট আজকের সিলেটও কাম করতাম আপনার ইয়ের লগে, লুকমান ভাইয়ের লগে। লুকমান ভাইয়ের পাশাপ তো আজকের সিলেটের অফিস আছে, ইকবাল ভাই সম্পাদক, তাই আমি কাজ করতাম। তখন আন্দোলন, তখন 92-93 সালে তুমুল আন্দোলন হয় ইয়েতে, সিলেট বিভাগ আন্দোলন। হ্যাঁ, আমরা সে কমলা বলো সিলেট কেন, বরিশাল কেন বিভাগ হলো, হ্যাঁ, এইসব স্লোগান দিছি আমরা। এই আবার আমার টাচি একটা জায়গা গেছি গিয়ে আমি, লোকমান ভাই, জাকির, এরা আমরা লাইফের যে মানে একটা আলোক পত্রিকার মতো আছে লোকমান ভাই আর কি। আমি যখন সিলেট পলিটেকনিক পড়াশোনা করতাম, সিলেট পলিটেকনিক পড়াশোনা করতাম, কিন্তু প্রায় দিন ভোরবেলা আমার যখন ক্লাস বন্ধ থাকতো, ভোরবেলা আমি কিন্তু জাকির ভাইয়ের বাসা গিয়ে যেতাম। হ্যাঁ, বাসা গিয়ে ঘুম থেকে তুলতাম, গল্প করতে করতে, ওই যে আপনি যে নাস্তা টেবিল আপনি প্রায় সকালে ইয়ে করতাম। তারপর লোকমান ভাই ধরো সিমিটার আন্দোলন যেটা হলো, সিমিটার আমি তো বিচিন্তার কাজ করি, বিচিন্তার তো সিমিটারের একটা চুক্তি হয়েছে, আনারসুল মঞ্জুর মন্ত্রী, এর বিরুদ্ধে আমরা ইয়াং একটা টিম বিচিন্তার, আমরা খুব এটা ইয়ে লাগছে। তা আমরা চিন্তা করলাম, সিলেট তখন কোনো আন্দোলন শুরু হয়েছে না, তখন আমি গেলাম সিলেট, গেলাম এটা রিপোর্ট করার লাগে, এবং লোকমান ভাইয়ের লগে বললাম, তার লোকমান ভাই সহ আরো কয়েক নেতার লগে ইন্টারভিউ করে রিপোর্টটা করলাম। রিপোর্ট করিয়ে কিন্তু আন্দোলনটা স্টার্ট হয়েছিল। তো হ্যাঁ, স্টার্ট হচ্ছিল। তো আমরা একটা প্ল্যান আসছিল, আমরা ঢাকাতে দিল্লি রোড আমরা অফিস আসছিল,
যে আমরা প্ল্যান ছিল যে আমরা তো পত্রিকার মানুষ, আমরা তো ঢাকা শহর হরতাল রাখতাম পারতাম না, আমরা দিল্লির হরতাল রাখতাম এমন একটা মানে আকাশ ভাই ফটোর দোকান, আকাশ ভাই স্টুডিও, পদ্মা স্টুডিও, যে এটা যে অনেক মানুষের আড্ডা আছে, স্টুডিও অনেক নাম করে মানুষের আড্ডা আছে। একদম এখন ওটা হাত গেলে কিন্তু এখন ওটা হাত দিলে আমরা পদ্মা স্টুডিও যাই। আমি মাঝে মাঝে যাই, এখন তো কমাই লইছি, আগে মাঝে মাঝে যাইতাম আকাশ ভাই মাঝে মাঝে গিয়া স্টুডিও। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস শুরু করি, অনেকের আগ্রহ আছে বিষয়টা নিয়ে। তুমি এখন ঢাকাতে আছো, ঢাকা তো ধরো আমরা মিডিয়াতে এক সময় অনেক বড় বড় মানুষ আসলাম, নাই এখন, যেমন হাসান শাহরিয়ার আসলা, ইত্তেফাক আসলা, বাসুসু আসলা, জগলুল আহমদ চৌধুরী, দুর্বা আসলা, এইরকম সিনিয়র লেভেলে কে আছে? এরকম প্রমিনেন্ট কেউ নাই, সিনিয়র আসেন অনেকে, তবে প্রমিনেন্ট কেউ নাই। যে হাসান শাহরিয়ার ভাই যেমন ধরেন একটা বড়সার জায়গা, একটা নেতৃত্ব গুণ আছে, সবার সাথে একটা যোগসূত্র আছে। বা জগলুল ভাই, আমার লোকে জগলুল ভাই খুব একটা ইন্ট্রোডিউস হয়েছে না, হাসান ভাইয়ের লোকে আমার আসলে হাসান ভাই মৃত্যুর 1 বছর আগে আমার লোকে ইন্ট্রোডিউস হয়েছে। হাসান ভাইয়েরই তো আমি চিনতাম, কিন্তু আমার লোকে ওইভাবে ছিল না। একদম মজার ঘটনা হয়েছে কি, আমি প্রেস ক্লাবর দুতলাত উঠছি, 3 তলাত ওই ইয়ের জন্য, দুতলাত কার্ড রুমও একজনকে খুঁজতে গেছি আর কি। তো এই হাসান শাহরিয়ার ভাই বার হইছেন, ও এদিন আমার পরিচয় হয়েছে হাসান শাহরিয়ার ভাইয়ের লোকে। হাসান শাহরিয়ার ভাই বার হইছেন, বারুইয়া ওই সিগারেট খাওয়া লাগি বার হইছেন। আমার কইলা তুমি খেকিতে লাগে, আপনি খেকিতে লাগে এসেছেন, মানে তাই শুদ্ধ ভাষায় কইলা আগে। তা আমি বললাম ভাই আমি আপনার চিনি, আমি সিলেটি ভাষায় কইলাম ভাই আমি আপনার চিনি, আমার নাম বিপুল, আপনার আমি চিনি, আমার বাড়ি মৌলভীবাজার রাজনগর, আমি অমুক পত্রিকাত কাজ করি। ও আচ্ছা, ইতার লাগে কিতার লাগে এসো, তুমি কিতার লাগে এসো, ইনো ভালো মানুষ না, হ্যাঁ না ইনো ভালো মানুষ হয় না, ইনো ভালো মানুষ হয় না, কার্ড রুমের কথা আগে বুঝছেন না নি। তা আমি বললাম না ভাই আমি একজনকে খুঁজতে আইছি, তাই না আমার কইছেন আমার কার্ড রুমে আওয়ার লাগে, আমি নিচে বাত আসলাম ক্লাবও, আমি ক্লাবের মেম্বার তো। তো আচ্ছা ঠিক আছে, কার কাছে আইছো দেখি ডাক দো। পরে আমি ভয়ে, ওই মান সম্মানের ব্যাপার না, হাসান ভাই একটা কথা কইছেন এখানে যাইতাম না। পরে যার কাছে গেলাম তার কইলাম আমি আসি লাইব্রেরি, আপনি আকুয়া। এই হলো হাসান ভাইয়ের লগে আমার প্রথম পরিচয়। এরপর থেকে হাসান ভাইয়ের লগে আমার খুব ইয়া, কিন্তু ওইভাবে আমরা এখন সিলেটি প্রমিনেন্ট নাই। এবং মতিউর রহমান চৌধুরী মতি ভাই সম্পাদক, কিন্তু তাই তো আর ক্লাবও জানি না, তাই রিনাউন্ড ফিগার নাও, একদম জানাশোনা মানুষ। আর তাই তো একদম মানে প্রভাবশালী যারা কয় আর কি সেই রকম। তারপরে মনে করেন আপনার আর ওই রকম প্রভাবশালী সবচেয়ে সিনিয়র, একদম সিনিয়র লোক। এমনি মিডিয়া কেমন সিলেটি মানুষ আছে? সিলেটি আছে, সিলেটে একটা ফোরাম আমরা করছিলাম, যদিও ফোরামটা ইনএক্টিভ, নানা রকম ক্যারিকেচারের কারণে আসলে ইনএক্টিভ। আমি তো এলাম কি ক্যারিকেচারের বাইরের মানুষ, ক্যারিকেচার যেন এখানে আমি থাকি না, বুঝছেন না, আমি যন্ত্রণা ফতফত বিলে মারামারি ধাক্কা দেখি খামড়া খামড়ির মাঝে আমি থাকি নাকি। আমার ওই লোকে একদম ক্লিন থাকতে হইব। আমি একটা কিছু করলে মনে করো না আপনার যা কোনো বালা লাগে করবো, একটা কিছু উদ্যোগ নিব, বালা উদ্যোগ, খারাপ উদ্যোগ নাই। যে আজিজুল পারভেজ ভাই, আজিজুল পারভেজ এটা আপনি চিনেন, এই বিয়ানীবাজার বাড়ি, তাই তারপরে মুস্তাফিজ শফি আছেন, মুস্তাফিজ শফি ভাই আছেন আপনার সম্পাদক আসলা প্রতিদিনের বাংলাদেশ, সর্বশেষ সময়কালে আসলা ভারপ্রাপ্ত সম্পাদক, এখন কোনো আনো নাই আর কি, প্রতিদিন বাংলাদেশ তাই হয়তো নতুন প্রজেক্ট লইয়া বাড়ি বাকি। আর এমনি সিনিয়র মধ্যে প্রমিনেন্ট ফিগার মতি ভাই। আর ওই যে মনে করেন আজিজুল পারভেজ ভাই, এরা আমরা সময় আমার থেকে একটু বড়, কিন্তু ওইভাবে সিনিয়র এখন আর নাই আমরা সিলেটি। কিন্তু সিলেটি সাংবাদিক বহুত আছে, বহুত সিলেটি মৌলভীবাজারি সাংবাদিক, মৌলভীবাজারি আপনার কুলাউড়ি সাংবাদিক, মৌলভীবাজারের মধ্যে কুলাউড়ার সাংবাদিক বেশি বিভিন্ন মিডিয়াতে। মামুন ভাই তো মোটামুটি প্রমিনেন্ট ফিগার। ওই মামুন ভাই তো দেশ রূপান্তর আসলে এখন আর নাই, মানে আর এক জায়গায় মনে বইছেন, এখন আমি জানি না, ঠিক যোগাযোগ নাই অনেকদিন। মামুন ভাই মোটামুটি আমাদের বয়সীর মধ্যে, মামুন ভাই তো আমরা বয়সী, আমার বয়সী, মানে আমরা একই টাইমে এসএসসি, একই সালে এসএসসি। তো মামুন ভাই মনে করেন আপনার বিভিন্ন জায়গায় যেহেতু সার্কেল ক্যাডেটের ছাত্র আসলা একটা সার্কেল আছে, ওটার লাগি মনে করেন ধরেন মামুন ভাইয়ের একটা পরিস্থিতি আছে ব্যাপক।
এই মাউন্ট ভাই হইল গিয়া কুলাউড়ার মধ্যে এখন এই মুহূর্তে আপনি ছাড়া কি, আপনি তো বারোই গেছেন দেশের বাইরে, মাউন্ট ভাই ফিগার। তারপরে ধরেন রাজনগর বলতে ঢাকাত রাজনগর সাংবাদিক আমরা 2-3 জন মনে হয়, এর মধ্যে আমি একজন, আমি সবার আগে আইছি। এরপরে একটা ছেলে আইছে আমরা রাজনগরের, এই মিজান নাম, মানবজনের কাজ করে এইরকম। আবার সিলেটি টোটাল সিলেটি সাংবাদিকের সংখ্যা হইব গিয়া ধরেন আপনার 150-200 কাছাকাছি সাংবাদিক, প্রুফরিডার, কম্পিউটার অপারেটর, গ্রাফিক্স সব মিলাইয়া কি, সবটা মিলাইয়া যেমন ওই বেল্টে অনেক সাংবাদিক আছে, যেমন ইয়া নিপু, যে এখন নিপু নিপু যদি ডাকাত থাকতো, নিপু কিন্তু বিশাল একটা ব্যাপার হইতো, বিশাল কিছু হইতে পারতাম। সাহিত্যের জায়গা তো বিশাল কিছু হইতে পারতাম। বহুত পুরানো মানুষ, লেখালেখির মানুষ, আমার একটা আত্মীয়, আমার আত্মীয়, আপনার তো আত্মীয়, আমারও আত্মীয়, আমরারও আত্মীয়, আমরার ইচ্ছা, আমরার এক চাচার শালালা গই নাকি, ওই সূত্রে আত্মীয় কি। এবং মোস্তাফিজ শফির একটা স্টোরি আমি কই। মোস্তাফিজ শফি, আমি যখন ঢাকাতের সময় নয়া পদধ্বনি নামে একটা পত্রিকা, নয়া পদধ্বনিতে কাজী নুরুজ্জামান সম্পাদক আর কি, নয়া পদধ্বনি, মোস্তাফিজ শফি কিন্তু সিলেট থেকে লেখা পাঠাইতো। এই লেখাগুলো আমরা ছাপতাম, এবং তখনই কিন্তু এগুলো বিল হইতো, 100 টাকা 150 টাকা বিল হইতো। কিন্তু বহুত আগে, এটা তো বহুত আগে। মোস্তাফিজ শফি হঠাৎ করে একদিন কি তখন না, একদিন ঢাকাতে আছে, ঢাকাতে তখন আমি লাল সবুজ, আমি বোরহান কবির, নঈম নিজামের লাল সবুজের দায়িত্ব নিছিলাম অন্যরকম বাইরে। এমন সব মুসলমান শুভে এসে ঢাকাতে এলো, ঢাকার সাথে সাথে আমি তারে এরালে পরিচয় করে দিলাম। পরিচয় করে দেওয়ার সাথে সাথে এরা ওই সম্পাদকীয় পাতাটার দায়িত্ব দিল তারা। দায়িত্ব দেওয়ার পরে সে 1-2 দিন কাজ করছে, পরে আমরা হাত থেকে 1-2 দিন পরে পত্রিকাটা পাই গেছে গিয়ে। হ্যাঁ, তো মোশাররফ শফি তখন তার ব্যাক করছে না, মোশাররফ শফি লাগিয়ে আসছিল, লাগিয়ে থাকলে কিন্তু একটা কিছু করা যায় না, লাগিয়ে থাকলে কিছু হয়, লাগিয়ে থাকলে কিছু হয়। আমি তো আপনার 98 আইসলাম প্রথম, 98 আইসলাম প্রথম সুরঞ্জনদা যখন মাতৃভূমি বাইর করলা আপনার ওই যে চাংপাই চাইনিজ রেস্তোরাঁর গলিতে, ইয়েতে সিদ্ধেশ্বরী, তো এখানে অফিস, তো আমি আর 2-3 মাস কাজ করি আবার গেছিলাম গিয়া। কিন্তু আমার টার্গেট আছিল আমি ঢাকাত কাম করবো, আমার একটা লক্ষ্য আছিল। নিপু মামা, তারপর সালাম ভাই, মাহবুব ভাই, এরা সবসময় খালি কইতা, শফকতুল ভাই, শৌকত ভাই সবসময় তো তুমি এই অযথা এই নিজের খাইয়া বড় মহিষ তারাই রাখে, তুমি যাও গিয়া ফাল্লে টাকা যাও গিয়া, মেইন স্ট্রিমও কাজ করার নাই, এটা করি এটা লাভ নাই, বাড়িতে বইয়া মরবা এমনি এমনি না খাইয়া যাও গিয়া। আমার একটা টার্গেট আছে সাংবাদিকতাই করবো, ঢাকা দাইমু, ঢাকা দেয়া মেইন স্ট্রিমও কাজ করবো। ও সূত্রে 2003-তে শেষের দিকে, তাও এটা কাকতালীয় ব্যাপার, আমি সাপ্তাহিক 2000 কাজ করতাম সিলেট থেকে। আপনি হয়তো দেখছেন 2000 প্রিন্টার্স থেকে আমার নাম আছে, সিলেট থেকে কাজ করতাম। তো 2000 আমি একবার সাইফুর রহমান আর নাসির রহমানের বিরুদ্ধে একটা কাভার স্টোরি করছিলাম, সিলেটের যুবরাজ নাসির রহমান। ওই স্টোরি করার পর থেকে তো আমি বাড়িতে থাকতে পারি না, বুঝছেন নাকি, আমি বাড়িতে থাকতে পারি না। প্রত্যেক বৃহস্পতিবার আইলেই পুলিশ আমারে, ওসি আমারে ফোন করতো, ওই বিপুল ভাই কই আসো, বললাম কেন কি তো হয়েছে, বলে আজকে তো বৃহস্পতিবার। আমি বললাম তো কিতা করতাম, বাড়িতে যেতাম কিনি, তা আমি তো আর কোনো কারণে আপনারা ফোন করি না। আমি না, আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই, মুখে আমার বাংলা করে গিয়ে আপনি দরজায় নক করেন, যান কোনোভাবে আমরা ভিতর করে যাইবা না, আমার আম্মা অসুস্থ, মুরব্বী মানুষ, আম্মা আবার ইয়ে পাইবা, আপনি বাংলা ঘরও গেলে দেখবো আমার রুম তালা মারা আছে। আমরা তো সিলেট বাংলা ঘর, কেউ কয় হাতারি ঘর, কেউ কয় টঙ্গি, কেউ কয় টঙ্গি, টঙ্গি, আমরা তো টঙ্গি, ফুকুরবার টঙ্গি করো, আমি আমার মতো করে সাজাই দিতাম আর কি। আমি লেখাপড়া করতাম রাত জাগিয়া, তো এটা আবার তালা মারা থাকতো, তাই আমি না থাকলে তালা, তো আমি বৃহস্পতিবার রাত্রে যেতাম গিয়া কুলাউরাত গিয়া, আমার বোনের বাড়ি থাকতো অনেক, কুলাউরাত গিয়া রাত্রে আবার উপবনে সন্ধ্যায় যে ট্রেন জয়ন্তিকা যায় সিলেট, ওইটাই আবার সিলেট যেতাম গিয়া, আবার ওই লুকমান ভাই ওখানো ফরি থাকতাম আর কি। তো অভাবে খাটতো আর কি আমার, বুঝছেন না, বা আত্মীয় বাসা দিতাম গিয়া। তা আবার শনিবারে রাইত আবার রাতে, রবিবারে আইতাম, মানে শনিবার রাত্রে আইতাম। মানে এই 2 দিন নাসির রহমান থাকতো এলাকাতে আমি আর থাকতাম না। আর নাসির রহমান কইছিল বিএনপির সুগতর ফুলাইন্তরে যে এর খাটিয়ার
কুশিয়ার বাসায় দিও, বুঝছেন নি? কুশিয়ার আমার বাড়িতে কত দূর পালা করছে, আমি এলাম তারা সদরের মানুষ, তো কুশিয়ার বাসাই দিও, যারা বাসাই দিও এরা তো সবাই আমার ভয় পায়, সত্যি কথা, এরা জুনিয়র ফুলাফাইন আমার, আর কোন না কোনো ভাবে তো এলাকার ফুলাফাইন চিনে সবাই, আত্মীয়। তারপরে মনে করেন আমি মনে করেন জাসদ করতাম সঙ্গতখানে, আমার তো একটা ব্যাকআপ আছিল, আমি যেহেতু অসৎ না, মানে এলাকাত আমার সবাই জানতো, ভয় পাইতো যে বিপুলরে তো কিছু করলে আমরা বিপদ হইব, জাসদের শেল্টার তো, আর আমরা তো পারিবারিক ভাবে স্ট্রং সব মিলাইয়া, তাই কেউ গাটাগাটি করতো না। এক পর্যায়ে আমি চিন্তা করলাম না এখনো সুযোগ। একদিন দেখি মানব জমিনও বিজ্ঞপ্তি দিচ্ছে, আপনি কি তরুণ, আপনি কি শিক্ষানবিশ, আপনি কি সাংবাদিক হতে চান, হেন হতে চান, তেন হতে চান, কত কিছু লেখছে। তা আমি কইসালা আর 11 বছর ধরে সাংবাদিকতা করলাম, এখন কি আবার শিক্ষানবিশ রিপোর্টার হইতাম নি, যাই দেই একটা অ্যাপ্লিকেশন। এদিন আমি এলাকা তো নাই, আমি ওই এভাবে বাড়িতে নাই, কুলাউড়া মানব জমিন আমার বনির জামাইয়ের দোকানও বইয়ে দেখলাম, মানব জমিন দেখি বিজ্ঞাপন দেখিয়া ওরা আমি একটি অ্যাপ্লিকেশন লেখিয়া কুরিয়ারে পাঠাইছি। আবার আমার তো একাডেমিক কোনো কাগজপত্র দিছি না, তারা একাডেমিক কাগজ চেয়েছে, তা আমি লিখলাম আলাদা একটা নোট যে আমারে যদি রিটার্নের জন্য পরীক্ষার জন্য মনোনীত করা হয় তাইলে যেদিন পরীক্ষা হবে আমি আমার কাগজপত্র লইয়া আইব। তো যথারীতি সপ্তাহ 10 দিন পরে দেখি অনেকগুলা নাম ছাপছে, 60-70টা নাম, আমার নামও আছে, বুঝছেন নি? তাই রিটার্ন পরীক্ষা লাগি ডাকছে, আইলাম, আইয়া পরীক্ষা দিলাম। পরীক্ষার 7 জন টিকলাম, আমরা 49 জন না কতজনে পরীক্ষা দিতাম না, 42 জনে, 7 জন টিকলাম, 2 জনে সমান মার্ক পাইলাম, 41.5 করে 50-এর মধ্যে। এই টিকে গেলাম, সালাম ভাইরে গিয়া জানাইলাম, সালাম ভাই আমার তো, আমি তো রিটার্ন পাস করছি, ওই দেখুন পত্রিকা আমার নাম হয়েছে, ভাইবা আছে। এখন আমারে সালাম ভাই কইন আচ্ছা যাও, তুমি যাও গি, আমি দেশিরে কইয়া দিব মনে, কুটুমরে কই, দেশি নাই কুটুমরে কই মনে, তার তো খুব ক্লোজ ফ্রেন্ড, সালাম ভাই ক্লোজ ফ্রেন্ড। এটা তো আমি জানি, আমি তো জানি, আমি সালাম ভাই আমি তো যাইলাম, কিন্তু ভাইবার যদি আপনি না কইন তইলে তো হইতো না। তাই না আমারে কইলা তুমি যাও, আর তোমার ইন্টারভিউ ভাইবা যখন শুরু হইব তোমার সিরিয়াল হওয়ার আগে আমারে ফোনটা দিও, বুঝছেন নি? তো সালাম ভাই এখন তো আসেন অসুস্থ, সালাম ভাই আমার লাগে আবার একটা লন্ডন থেকে একটা ফোন আনছিল, হ্যান্ডসেট, হ্যাঁ আনি আমার হচ্ছে নোকিয়ার হ্যান্ডসেট, আমারে গিফট করছে, আমারে খুব পছন্দ করতাম, মায়া করতাম। আর ধরেন রাজনগর ইত্যাদি কোনো ঘটনা ঘটলে তো সব রিপোর্ট আমার কাছ থেকে সবাই পাইতো, কারণ অথেন্টিক রিপোর্ট যদি পাইতে আমার কাছ থেকে পাইতো। তাইলে আমি সালাম ভাইরে হইয়া গেলাম, রাত্রেই রওনা দিলাম ঢাকা, সকালে আইলাম, ভাইবা শুরু হইলো 11টার দিকে, 10:30-11টার দিকে। 7 নম্বর সিরিয়ালে আমরা 7 জন ভাইবা দিচ্ছি, 7 নম্বরে আমার, 6 নম্বরের যখন শেষ হয়েছে তখন আমি সালাম ভাইরে, 6 নম্বর যখন গেছে তখন আমি সালাম ভাইরে ফোন করছি, কয় কোন সময়, আমি এলাম ও এখনো ডাকবা, কারণ 7 নম্বর আমি, 6 নম্বর শেষ হয়ে যার, আচ্ছা যাও। আমি গেলাম, গিয়া দরজা ধাক্কা দিতে সালাম মতি ভাই আমার এভাবে দাঁড়াইতে কইলা, দাঁড়াইতে কইলা আপনি, উনি কিন্তু মতি ভাই কিন্তু তুমি কইন না, সবরে আপনি কইন, ফিয়ন থেকে শুরু করে সবরে কইলা আপনি এম এ সালামরে চিনেন কিভাবে? আমি কইলাম উনি তো আমার গুরু, ওনার কাছ থেকেই সাংবাদিকতা শিখছি, আর বিপদ আপদে উনি সবসময় মানে শেল্টার দিন। ও আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। গেলাম, আর মতি ভাই যতই শুদ্ধ কইন ওনার কথার মধ্যে কিন্তু সিলেটি উচ্চারণ আছে, বুঝছেন? পরিষ্কার উচ্চারণ। তো গেলাম, ভাইবা বোর্ড অফ মিলন ফারাবি ভাই, শহীদুল আজম ভাই, সরোয়ার ভাই, সাজ্জাদ কাদির স্যার, শামিমুল হক শামিম ভাই, আরো কয়েকজন। আমি গেলাম, বইলাম, তা আমার জিজ্ঞাইলা যে আপনি ক্রাইম রিপোর্টার হইতে গেলা কেন, রিটেন পরীক্ষা দিসলা কোন বিটো কাজ করতে চাই, একটা প্রশ্ন আছে। তা আমি লিখলাম ক্রাইম বিটো। তো আমি কইলাম ক্রাইম রিপোর্টার হইতাম চাই, এটার মধ্যে তো দারুণ থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই মজার এবং ঝুঁকির দুটাই, এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছা যাইব। হ্যাঁ, আর কইলাম যে আমি ক্রাইম রিপোর্টার হইলে মনে করেন আমি অফিসে বইয়া আইজি রে ফোন করবো, আইজি চেয়ার থেকে উঠি আমার লাগে কথা কইবো, আমি আইজির কাছে যাইতাম না, তারা সবাই আমার দিকে থইয়া তাকায় না, তো এখন যেরকম আছি তখন ওই রকম, তো থইয়া তাকায়। এরপরে ইন্টারভিউ মিলা কিতা হইব, হইলে কোন দিন জয়েন করবা, তখন আমি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা কই, আমি কইলাম যে ভাই আমি তো এলাকাত কাজ করছি 11 বছর ধরে, আমার কিছু কাজ বাকি আছে। বাইবা হয়েছিল মনে হয় সম্ভবত 3 তারিখ অক্টোবর মাসের, তা আমি হইলাম যে ভাই আগস্ট মাসের, তা আমি হইলাম যে ভাই আমার তো এলাকাত কিছু কাজ আছে, আমার 10 দিন সময় লাগবে, আমি 13 তারিখ জয়েন করতে পারবো। 13 তারিখ কেনে, আর ফার্স্টে যে গেলে 13 তারিখ কেনে,
10 দিন সময় কেন? তখন আমি কইলাম যে আমি তো এলাকার দীর্ঘদিন কাজ করি, আমার কিছু অসম্পূর্ণ কাজ আছে, 10 দিন লাগবে ওটা শেষ করিয়ে আইতে। পরে কইলে আচ্ছা ঠিক আছে আপনি 15 তারিখ জয়েন করবা। ও 15 তারিখ আইলাম, আইয়া জয়েন করলাম। ও আইলাম আর কি, ও বাইবার সময় আবার মতি ভাই যে এরা, আমি তো সিলেটি লোকজন নিতাম চাই না, এরা 2-3 দিন থাকিয়া লন্ডন যাইব গিয়া 2 মাস পরে, আর নাইলে আবার বাড়ির যাই গিয়া। আমি হইলাম মতি ভাই আমি আপনার হাত ধরি তো অনেক দূর যাইতে চাই, আমার আর বাড়ির যাওয়ার ইচ্ছা নাই, আমি আসলে ঢাকাতেও থাকবো, সাংবাদিকতাই করবো। এই এলো কি আমার সাংবাদিকতার ঢাকার কেরিয়ার শুরু আগে। 2-3 বছর মতি ভাইয়ের লগে কাজ করছি, এরপরে রাগ করিয়া রিজাইন করে লিছি। হ্যাঁ, রিজাইন লেটার মানুষের 3 লাইন লিখে আমি 3 পৃষ্ঠা লিখছি, যে কোনো এক কারণে একজন উঠে রাগ কইরা। পরে আমি আইছি, যেদিন চাকরি চালাম এই দিন রাত্রেই আবার পরদিনই আমারে আবার শহীদুল আজম ভাই ফোন করলাম, কই আপনি? আমি বললাম যে আমি তো একটু ভাই বেড়াইতে কুমিল্লা আইছি। বলে কুমিল্লা কেন বেড়াইতে গেছি? বলে রাত্রে কখন আসবেন? বলে 10-11টা। বলে আমি অফিসে আছি 12টা পর্যন্ত, আপনি এই সময় দেখা করে। ওই উনি তখন দিনের শেষে বার করবা, বুঝছেন না, গুড়ের কাগজ দিনের শেষে। তো মতির ভাই আজম ভাই রানা আইলাম, দেখা করলাম। দেলোয়ার ভাই নামে একজন স্পোর্টস রিপোর্টার আসতা, দেলোয়ার ভাই, দেলোয়ার হোসেন, গাজীপুর বাড়ি। দেলোয়ার ভাই মূলত প্রথমে ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে আমি দেলোয়ার, এই আজম ভাই আপনার সাথে কথা কইতো। এই আজম ভাইয়ের কথা কইলাম, এরপরে আইলাম। পরদিনই আমার আবার চাকরি হয়েছে। তখন আজম ভাই বললাম আমি তখন চাকরি টাকরি করতাম নাই, আমি কিছুদিন বেকার থাকতে চাইলাম, একটু ঘোরাঘুরি করি। তখন উনি বললো আচ্ছা আপনার যেদিন ইচ্ছে দিন জয়েন করেন দেন, আপনি জয়েন করছেন এখানে, এটা হলো ফাইনাল। পরে আর কি ওর ঘোরাঘুরি, পরদিন গিয়ে জয়েন করে দিয়েছি সকালে 8টা থেকে ডিউটি, 8টা থেকে দিনের শেষে খুব টাইট খাম, বুঝছেন নি, আপনার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত দম ফালাইবার কোনো সময় নাই, মানে কেউ লোকে গল্প করার কোনো সময় নাই, ফোনে কথা করার সময় নাই, আপনার ওই গিয়া খাম আর খাম, খালি খাম, মানে রিপোর্ট দিতে হইব। আর আমি এলাম গিয়া আপনার আজম ভাই ডানহাত মানে রিপোর্টিং এর দিক দিয়ে আর কি সবচেয়ে বেস্ট রিপোর্টার আমি ওনার, উনি সব জায়গায় গর্ব করে কইত নাকি। এরপরে তো দিনের শেষে দিয়ে গেলাম কি যুগান্তরে, যুগান্তরে আসতাম 3 বছর। আহমেদ ফারুক হাসান ভাই খুব ভালো মানুষ। আহমেদ ফারুক হাসান ভাই সম্পর্কে অনেকে অনেক কথা কইছেন, আমি এটা পাইছি না, যেহেতু ওই সময় হয়তো তারুণ্যের সময় তাই নয়তো খুব বেশি, যৌবনের সময় তাই নয়তো খুব বেশি চিফ রিপোর্টার থাকা অবস্থায়, নিউজ এডিটর থাকা অবস্থায় খুব রাগারাগি করতাম। যুগান্তর আমার লগে কোনোদিন ইয়ে করছে না। একদিন আমার এটা কে কইলা, এই হুইঞ্জা তুই কবাই দিয়ে আয়, গেলাম, তোর কথা দিয়ে হলে কয় আমারে তুই খুব বালা রিপোর্টার, তুই খুব বালা রিপোর্টার, তুই তোর রিপোর্ট কই? আইলাম রিপোর্ট দেই, আপনি তো সাফুন না, না সাফলে রিপোর্ট কি তৈব? কই রিপোর্টার? কিছু কিছু রিপোর্টার কথা কইলাম, এগুলা এটা তো বালা রিপোর্ট, এটা তো তুই দেস নি। আমি বললাম আমার না, আমি তো দেখলাম। কইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর কিছু আইডিয়া দেই, এটা আইডিয়া কর, আমি এটা কাভারেজ দিব। ওই একটা ব্লেসিং পাইলাম ফারুক ভাই। ফারুক ভাই যে কয়দিন আসলা আমার রিপোর্ট উনি ইয়ে করতে, এটা আজম ভাইরা ফারুক ভাইরা কইছে নাকি, বিপুল খুব ভালো রিপোর্টার, তারে যদি কাজে লাগাইতে পারেন আপনি ভালো প্রোডাকশন পাইবা। এই হলো কি যুগান্তরের ইতিহাস। যুগান্তর 3 বছর চাকরি করছে করিয়া বাংলাদেশ প্রতিদিনও গেছে, বাংলাদেশ প্রতিদিনও গেছি কি তা পীর ভাই একদিন আমার ফোন করছে, আমি তখন আমার এক ফ্রেন্ডের লগে সাবান গেছি। এদিন সকালে, বিকালে তো আমার অফিস যুগান্তরে, সাবার গেছি বিকালে একটা কাজে আমার ফ্রেন্ডের লগে, সকালে গেছি। 1টার দিকে পীর ভাই ফোন করছেন, বিপুল তুমি কইবা? আমি বললাম ভাই আমি তো একটু সাবার আইছি। বলে খুব জরুরি দরকার আছে তো। কিতা দরকার? বলে তুমি আও সেই একটু, বাংলাদেশ প্রতিদিন অফিস শুনুনি। আমি বললাম কোন জায়গায় ভাই? বলে বসুন্ধরা আবাসিক এলাকা, তুমি আইও তাইলে 3টা-4টার দিকে। আমি বললাম ভাই সন্দেহ যাই ভাই, তাই আমি তো সাবার আইছি, আমি যত তাড়াতাড়ি পাইয়া আই মনে। তো আমি কিন্তু চাকরি বাকরি করছেন না, আমি গেছি। যাওয়ার পরে এই পীর ভাইয়ের লগে দেখা হইলো মাহমুদ হাসান ভাই। মাহমুদ হাসান ভাই প্রথমে ফোন করছেন, মাহমুদ হাসান ভাই তান ফোন থেকে করিয়া পীর ভাইয়ের লগে আমার মাথায় দিছে। গেলাম, তারপরে পীর ভাই আমার কইলা সিবি আনছনি? আমি না আপনি সিবির কথা কইলা নিতে, আপনি হইলা কিতা দরকার তাড়াতাড়ি আও। আমি আইলাম, তখন বল সিবি। বলে আচ্ছা ঠিক আছে সিবি তুমি দিলাই আমারে। তখন নঈম নিজাম হইলা গিয়া ম্যানেজিং এডিটর, আর সর্দার ভাই হইলা গিয়া এডিটর। তে সর্দার ভাই গেছেন আবার দেশের বাইরে, শাহজাহান সর্দার ভাই, আর নঈম নিজাম দেশ। এই নঈম নিজামের লগে আমার পরিচয় হইলা বিপুল, ম্যানেজিং এডিটর। তখন নঈম নিজাম আমার দিকে এরা কোন বিটে কাজ করি? আমি নাম সচিবালয় বিটে। বলে সচিবালয় বিটে উনি কয়েকজনের নাম কইলা, যতজনের নাম কইলা আমি তো আপনার বন্ধু, আমি তো জানি, কারণ যাদের লগে আমার পরিচয় হয় না, ধরেন ফজলুল বাড়ি ভাইয়ের সাথে, ফজলুল বাড়ি ভাই জয়েন্ট সেক্রেটারি, ও আচ্ছা আপনি কোন পত্রিকা কাজ করেন? সাংবাদিক তো আমার, সম্পাদক তো আমার এক বন্ধু আছে, কয় না নি এরকম, এরা গল্প করে, তো আমি চিনি লাইছি। তখন আমার কইলো ও আচ্ছা আপনি আপনি তুমি তো দেখি সবাই চিনো।
আমি বললাম সচিবালয় এত বছর ধরে কাজ করেছি মনে হয়। তারপরে মনে করেন আপনার ইয়ে করলাম, ওই সিভি দিলাম, ফাটাইলাম। এরপরে আমার ফির ভাইয়া কইলা যে তোমার আমি ডাক দিলে তুমি আইও, তার ভাই আইলে আমি তোমার দেখা রাখি। তো সপ্তাহ 2 দিন পরে দেখি আমারে ফির ভাই ফোন করছেন যে আও একটু। গেলাম সর্দার ভাই কইলা, সর্দার ভাই যে গেলা যে বেতন কত দিতাম, আমি বললাম বেতন কত দিতাম মানে? ও বললাম বেতন কত দিতাম মানে কি তা কইন আপনি? ওয়েস্ট বোর্ডে বেতন দিবা, সিনিয়র রিপোর্টার বানাই দিবা ওয়েস্ট বোর্ডে, আর আমি তো আপনার দ্বারা নিয়োগপ্রাপ্ত যুগান্তরে, আপনিই তো আমার যুগান্তরে নিশ্চয় আপনার আমার বেতন কত আপনি জানেন না নি? তাই জিজ্ঞাসা যুগান্তরে কত পাও? আমি বললাম কত পাই এখানে আমি আমাদের বানাইয়া কইতাম আমি কত পাই এটা আপনি জানেন। এরপরে আর তাই কইছেন না। পরে আমার সিনিয়র রিপোর্টার আর 35,000 টাকা, মানে সিনিয়র রিপোর্টারে মনে করেন 32,000 টাকা আয় পঞ্চম ওয়েস্ট বোর্ডে, না ষষ্ঠ ওয়েস্ট বোর্ড তো হইছে না, পঞ্চম ওয়েস্ট বোর্ডে। তাই আমার 32,000 টাকার জায়গা আমার 35,000 টাকা ধরলাম, গেলাম জয়েন করলাম। একটানা 10 বছর কাম করছি ওরা। কাম করিয়া আমার চাকরিটা গেছে গিয়া, চাকরিটা গেছে কিলা এটা হইল 2020 সালের ডিসেম্বর মাস, যা 21 সালের জানুয়ারি মাস, 20 সালের 30 ডিসেম্বর প্রেস ক্লাবের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমি আপনার ফরিদ ইয়াসমিনের পক্ষে জান দুইরা কাজ করছি, বুঝছেন? আমি ফরিদ ইয়াসমিন 2 টার্ম সেক্রেটারি, 2 টার্ম প্রেসিডেন্ট, আমি 3 টার্ম ওনার নির্বাচন করে দিই, 3 টার্ম নির্বাচন আমি করছি। আমি একদম আমি তো আপনি তো জানেন না আমরা তো যা করি ডেডিকেটেডলি করি, এটা তো হইল গিয়া দানাই ফেলাই না, ওই যে ভিতরে একবারে একজন আচ্ছা সব কর্মী তা নাই, আমরা তো সিরিয়াস করি। তাই 30 ডিসেম্বর ইলেকশন হলো, আমি নির্বাচন করলাম। ইন্টারেস্টিং ব্যাপার, মুস্তফা মোহন ভাই একদিন আমার নির্বাচনের সময় কইরা, এই বিপুল আপনি তো দেখি শহীদ হয়ে যাচ্ছেন এই প্রেস ক্লাবের ইলেকশনে অফিস টফিস বাদ দিয়ে, আপনার তো দেখি না অফিসে, তখন তো কালের কণ্ঠ তাই না, আমি বাংলাদেশ প্রতি যান। আমি না ভাই এই তো শেষ। তো গল্প মজা করিয়াই বুঝলা, এই যে এত কাজ করতেছেন দেখবেন আপনার চাকরিটাই সবার আগে নাই হয়ে গেছে, একদম দেখবেন যে আস্তে আস্তে মজা করে করছেন। আমি নাম তাও হইতে পারে না, হইতে পারে। 31 জানুয়ারি 2021 সাল আমার চাকরি নাই হয়ে গেছে। চাকরি নাই হয়ে গেছে বলতে আপনার আমি একটা রিপোর্ট করছিলাম নিয়োগ নিয়া, যে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দিয়া, মন্ত্রণালয় নামে বিজ্ঞপ্তি দিয়া, ভুয়া বিজ্ঞপ্তি দিয়া নিয়োগ হয়, যেমন ভূমি মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট, সড়ক বিভাগ, এইসবে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে চাকরিতে নিয়োগ হয়। তখন আমি একদিন ওই ইলেকশনের পরে আপনার হাতে তো রিপোর্ট নাই, আমি করতেছি, আমার সড়ক মন্ত্রণালয়ে কর্মকর্তা বলল যে এই বিপুল ভাই আপনারা একটা রিপোর্ট দিব। কি বিষয়? এই দেখেন একটা রিপোর্ট আছে। আমি এটা শুধু আপনাদের বলে, না না আপনি বুঝলেন মিনিস্টার, কয়েকটা মিনিস্টার এরকম ভুয়া বিজ্ঞপ্তি দিয়া লোকজন রিপোর্ট নিয়োগ দেওয়ার কথা কয়ে খালি ব্যবসা করে, টাকা নেয়, নিয়োগ টিয়োগ দেয় না। তা আমি তো এটা পাইয়া কাগজ টাগজ করে ডকুমেন্ট নিয়ে গেছি। এনএসআই বোধ হয় আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তাদের আইডেন্টি হাইড করিয়া, এটা তো আমি জানি না, একটা পড়ে গেছে এনএসআই, এটা তো আমি জানি না, আমি তো রিপোর্ট করছি, কিন্তু সাবজেক্ট এটা না, এনএসআই এর জন্য আমার চাকরি গেছে না। পরে আমি যা জানছি আর কি, চাকরি গেছে হইলো ওই এখন বাংলাদেশ প্রতিদিনের যে নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম, এই মঞ্জুর ইসলাম আমার ডে 1 থেকে পছন্দ করতো না, জামাত করে তো আমার পছন্দ করতো না। আমাকে প্রথম দিন যখন আমার দেখছে, পীর ভাই যেদিন ডাকিয়ে নিয়েছিল আমারে, সেদিন দেখছে ও তোমার রাখছে, আচ্ছা ঠিক আছে, ওই বৈশা আছে, আমি আমার সাথে কথা, তখন থেকে আমার পছন্দ না, ডিস্টার্ব করতো সবসময়, খান বাড়ি করতো আমার বিরুদ্ধে। আরো আছে কয়েকজন, আমি তো এলাম গিয়ে এই ফাত্তা টাত্তা দেই না কেউ রে, গোনার সময় নাই ভাই, আমি কাজ করিয়ে খাই, আমি তেলবাজি করবো না, এই আর কি। তারপরে রিপোর্ট ছাপা হয়েছে, এটা নয় নিজাম 5 দিন ওনার হাতে রাখছেন লিড করবা করিয়া, লিডার করছেন না, ব্যাক পেজে ডাবল কলাম করছেন। নঈম নিজামের এত 5 দিন একটা রিপোর্ট, নঈম নিজাম সেই রিপোর্ট ছাড়ছেন, উনি কি দেখছেন না রিপোর্টটা, পড়ছেন না? ওনার তো পড়ার কথা এটা। তাইলে এর মধ্যে অনেকগুলো গেটকিপার আছে, নিউজ চিফ রিপোর্টার আছে, নিউজ এডিটর আছে, অ্যাসিস্ট্যান্ট এডিটর আছে, সবাই তো দেখছে, 4-5টা গেটকিপার হাত দিয়ে গেছে, কেউ আমার কোনো প্রশ্ন করলো না। নঈম নিজামের হাতে আমি একটা কপি দিছি আর এক কপি চিফ রিপোর্টারে দিছি। নঈম নিজাম দেখা এটা আমি, উনি দেখা রেখে বলে এটা লিড করবো। 4-5 দিন গেলে আমি ভাই এটা সারি দেই না, না তো কেউ করলেইব। একদিন দেখি তাই সারিচ্ছেন, আমি বাসা 11টার দিকে শনিবার দিন মিটিং ডে,
বা শনিবার দিন হয়, শনিবার দিন মিটিং ডে। তো আমি বাসা 11টার দিকে আমি ভাবলাম যে গোসল টোসল করিয়া মিটিং তো 3টায় বাড়ি দিব। এর মধ্যে নইমি যাওয়ার ফোন ফোন, এই তুমি কি করছো মিয়া, তুমি আমার ডিস্ট্রয় করে দিচ্ছ, তুমি আমার ইয়ে করে ফেলছো, তুমি আমার পত্রিকা ডুবাই ফেলছো, তুমি এনএসআই বিরুদ্ধে লিখছো। আমি না এটা কিতা কইনি, এনএসআই বিরুদ্ধে লিখছি আমি, এনএসআই বিরুদ্ধে লিখবো মানে আমি কি এনএসআই কোনো কিছু নাম লিখছি কেন, কিন্তু এনএসআই আর এনএসআই কোনো কিছু আছে কেন, এনএসআই বিরুদ্ধে লিখবো মানে। হ্যাঁ তুমি এক্ষুনি তোমারে ফোন করবে এনএসআই থেকে, তুমি অমুকের সাথে দেখা করো। ইয়ার কমোডোর কি নাম বললো, নামটা মনে হইলে কই মনে, কমোডোরের সাথে দেখা করো, উনি তোমারে ফোন করবো। ওনার ফোন ছাড়তে ছাড়তে তখন আমি বুঝে গেছি আমার চাকরিতে নাই, বুঝছেন না। কিন্তু আমি বাসাতে আমার বউরে বুঝতেছি না। আমার বউ বলছে কিতা হয়েছে, কিতা হয়েছে, টেনশন করো না। আমি কোনো টেনশন নাই, তাড়াতাড়ি যাইমু অফিসে, মিটিং আছে, তাড়াতাড়ি খাবারটা তো খাই নাই। আমি বারোইয়া 1:30টার দিকে বারোইয়া গেছি। ওনার ফোনটা রাখতেও এনএসআই এর একটা ছেলে, তার নাম রাশেদ, এখন বোধহয় কোথাও পানিশমেন্ট ট্রান্সফারে আছে। রাশেদ আমার ফোন করছে, হ্যালো অমুক, আমি নাম জি অমুক, যে একটু এনএসআই অফিসে আসতে হবে। বললাম কবে, বলে কালকে সকাল 10টায়। আমি বললাম কালকে সকাল 10টায় তো আসতে পারবো না, দুপুর 12টা-1টার দিকে আসবে না। আপনার কথাই তো হবে না। আমি বললাম না আমার কথাই হবে, আপনার কথাই তো হবে, আমার অনেক কাজ আছে, কাজ সেরে যাইতে হবে, মানে আপনি 10টায় আসতে হবে। বললাম না 10টায় আসতে পারবো না। তখন দেখলাম যে আমি অফিসে যাই, দেখি কি অবস্থা, ফোনটা রাখলাম, অ্যাড্রেস নিলাম, নিয়ে আমি গেলাম গিয়ে ইয়েতে অফিসে, বুঝছেন। যাওয়ার পরে অফিসে যাইতে যাইতে আমার কলিগরা আমার ফোন করছে, এই বিপুল ভাই আপনার তো চাকরি নাই, বিভিন্ন কলিগ বিভিন্ন অফিসের লোকজন, এই আপনার তো চাকরি নাই, বলে চাকরি নাই মানে কিটা। এর মধ্যে আমার কয়েকজনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনার টার্মিনেশন লেটার পাঠাইছে। আমি তো অবাক, টার্মিনেশন লেটার, আমার টার্মিনেশন লেটার দিকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, আমি তো অবাক, আমি খুব মজা পাইছি, বুঝছেন, ভেরি ইন্টারেস্টিং, আমি খুবই এনজয় করছি বিষয়টা। অফিসে গেছি, যাইয়া বইলাম, তারপর নইমুজ্জামানের কাছে গেলাম। উনি আমারে বলল আমার কিচ্ছু করার নাই, আমি অনেক ফাইট করছি। এটা একটা মিছা কথা, এটা একদম আমি বিশ্বাস করছি না। তখন বিশ্বাস করছি, পরবর্তীতে বিশ্বাস করছি না কেন, পরবর্তীতে আমার সাথে প্রতিনিয়ত চিটিং করছেন। কেমনে চিটিং করছেন কই গল্পটা, এটা কইতে আমার এত ভয় সংখ্যা কিচ্ছু নাই, কারণ আমি কেউর ভাত খাই না, কেউ টাকা খাই না। আমি ওনার রুমে গেলাম, তাহের ভাই, আবু তাহের ভাই আপনি ছিলেন, আবু তাহের ভাই সংবাদে আসতে এক সময়, আবু তাহের ভাই তখন যুগ্ম সম্পাদক, আবু তাহের ভাইয়ের লগে গেলাম, আমরা দুইজন গেলাম। আমি কত ফাইট করতেছি তোমার এটা টিকানোর জন্য, পারছি না। এই এনএসআই ডিজি একদম এমডি রে বলছে আমাদেরকে এখনই টার্মিনেট করে তার টার্মিনেশন লেটার আমাদেরকে পাঠাইতে হবে। তো আমি বললাম ভাই এটা কোনো কথা নেই, টার্মিনেশন লেটার পাঠাইনোর সুবিধা নাই, আপনারা আমারে একটা ইয়েটা দিতা, স্পেস দিতা, আর নাইলে তখন আরো নানা পদ্ধতি আছে। আপনি টার্মিনেশন করলাম, আমার 2 মাস অফিস না আইলাম, আমি আমার স্যালারি যাইব অফিস বাসাত বা আমার অ্যাকাউন্টে, আমি পরে বাইরে থেকে কাম করবো, 2 মাস পরে স্বাভাবিক হইলে আইনি। বলে না আমার কোনো উপায় নাই। ওই রাতেই নইম নিজাম ফরিদ ইয়াসমিন দুইজনই আমেরিকা গেছে। এর মধ্যে নইম নিজাম আমারে কইলা যে তোমার এনএসআই লোকে দেখা কইরো। আমি এলাম, আপনি এটা কি এনএসআই লোকে দেখা করলাম, রিপোর্ট আমি করলাম, প্রিন্টার সাইন আপনার নাম, এখন আমি দেখা করলাম, তে আর কেউ দায়ী নাই, গেটকিপার তো আরো আছে, আমি তো অফিসে কথা কইলাম, আমি লজিক যতগুলো আছে। তখন আমি বাইরে ফোন করলাম, ইনু বাইরে ফোন কইরা কইলাম যে এই ব্যাপার, কাইম বাইরে ফোন করলাম, ইনু বাইরে ফোন করলাম, অবস্থা খুব খারাপ। তারা তো ইনু ভাই তো মন্ত্রীও নাই যে কিছু একটা করতাম। তাহলে দেখো কি হয়, ধৈর্য ধরো, দেখা যাক কি হয়, সাবধানে থাকো। এর মধ্যে এই অফিস বিভিন্ন জায়গা থেকে খবর পাইলাম যে আমারে যে কোনো সময় পিক করতে পারে, মানে জিনিসটা অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে আমি ইয়ে করলাম, যে রাত্রে আমার আরেক কলিগ তৌফিক মারুফের নাম, আপনার ইয়েতে তৌফিক মারুফ গেছে না, তৌফিক মারুফ লইয়া আইলাম। তৌফিক মারুফ বাসা, আমার বাসা কাছাকাছি, আমি গাড়ি ড্রাইভ করি নিজে, তৌফিক মারুফ আমি আর সেলিম, আপনার কুলাউড়ার সেলিম রে লইয়া আইলাম। আইয়া আমি বাসা থেকে বারোই গেলাম আমার এক ফ্রেন্ডের বাসা, যে রাত্রে ফ্রেন্ডের বাসায় যাই, সব মোবাইল বন্ধ হইলাম। যাওয়ার আগে আমি অনেক নেতারে ফোন করছি, কেউ রেসপন্স করছে না। বুলবুল ভাইরে ফোন, মঞ্জুল হাসান বুলবুল ভাই আমারে কইছো তুমি এখন কি করবেন, আপনি ইয়ে কই, ওই নঈম নিজাম কি করে, নঈম নিজাম রে বললেন। আমি বললাম নঈম নিজাম তো আমেরিকা, একটু পরে ফ্লাইট। তখন রাত 12:30 বাজে, বুলবুল ভাই যে আমার ফোন ধরছে,
ইকবাল সুবান টুবান সবাই ফোন ধরছে, কেউ ফোন করছে না, বুলবুল ভাই ফোন ধরছে। পরে বুলবুল ভাই আমারে কইলো আচ্ছা আমি দেখি কি করতে। একথা কইয়া তো আমি বাসাতেই বাড়ি গেছি, সব ফোন বন্ধ কইরা। বুলবুল ভাই তো আমার আর সকালে ফোন দিয়ে পাই না, আবার ফোন অন করছি, অন করে আরেকটা ফোন থেকে ফোন করছি বুলবুল বলে আমি তো আপনার 7টা থেকে বুঝতেছি। এই শুনেন, আমি যারে ফোন করছিলাম সে কিন্তু রাত্রে আমেরিকা চলে গেছে। এখন মানে সেনাপ্রধান আজিজ সাহেবরে ফোন করছিলাম, আজিজ সাহেব আমেরিকা গেছে রাত্রে। ওই যেদিন নঈম নিজাম রাত্রে আমেরিকা গেছে সেদিন আজিজ সাহেব আমেরিকা গেছে। আপনি যাবেন, আমার সঙ্গে অন্য যাদের কথা হয়েছে তারা আমারে বলছে সে কি দেশ ছাড়বে। ইয়ে কইছে বুলবুল না, সে প্রফেশনাল সাংবাদিক, সে দেশ ছাড়তো না, সে সাংবাদিকতাই করবো। তাই আপনারা যদি উল্টো পাল্টা জিজ্ঞেস করে আপনি শুধু চুপ করে শুনবেন, প্রশ্ন উত্তর দেওয়া হলে দিবেন ইয়েস ইয়েস নো নো বইলা, আর কিছু বলবেন না। তাই বললাম ঠিক আছে যাই। পরে মামুন ভাই যেহেতু ক্যাডেটের, তার অনেক বন্ধু বান্ধব ক্যাডেটের, এইভাবে বহুজন। শামীম ভাই নামে একজন আসা সমকাল নিউজ এডিটর ঘুরে গাওয়া যে আমি পাইছিলাম তানরে মফস্বলে, সেই শামীম ভাইও তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে। সাইদুজ্জামান নামে একজন স্পোর্টস রিপোর্টার আছেন জুনাগন্ড দাস্তা, আপনি চিনছেন? সাইদ ভাইও সাইদ ভাই তার ক্যাডেটের বন্ধু, যারা এখন মেজর টেজর এদের সাথে কথাবার্তা কইছে। মোটামুটি সবাই আমারে 11টার মধ্যে নিশ্চিত করছে যে ঠিক আছে তুমি যাইতে পারো, কোনো সমস্যা হইতো না। এর মধ্যে আমি আমার কাজিনের লগে যোগাযোগ করছি। আমার কাজিন হইল সেনাপ্রধানের পিএস ছিল আজিজ সাহেবের, আমার কাজিনের কাজিন, কিন্তু উনি তখন আমেরিকায়। তো আমার কাজিনের লগে রাত্রে যোগাযোগ করছি, কাজিন আবার যোগাযোগ করছে ইয়েতে, এই ওই কাজিনের সাথে, তার কাজিনের সাথে এই যোগাযোগ করার পরে আমার কাজিন বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি হয় না হয়। আমার কাজিনে এটা কিতা করছে, ওই যে সেনাপ্রধান পিএইচডি ছিল সেই কাজিনে আমারে ফোন করছে, আমি যোগাযোগ করছি সরাসরি। আমারে ফোন করছে, বিপুল সমস্যা তো তোমার অফিস থেকে এখানে থেকে কোনো সমস্যা নাই, তোমার অফিস যদি চাই এটা সলভ হয়ে যাবে, তোমার চাকরি যেত না, এটা আবার সলভ হয়ে যাবে। তখন আমি নিশ্চিত হইলাম যে আমার তো আসলে চাকরি খাইছে কৌশল করি, অনেকদিন ধরে চাইতেছিল আমার চাকরি খাইতো, পারছে না, এখন কৌশল খাইছে। যাকগে, এটার পরে আমি গেলাম এনএসআই অফিসে, আমার তো সেই দমক দমক দিয়া। এর মধ্যে আমার বাইরে হইলা গিয়া লেফটেন্যান্ট কমান্ডার, রিটায়ার্ড লেফটেন্যান্ট কমান্ডার। তো আমি যখন গেলাম ইয়েতে, যাইতে ওই রাশেদ আর আরেকটা ছেলে মঞ্জুরুল, এই দুইটা আমারে বলে হ্যাঁ আপনি এত কি ভিআইপি কেন, আপনার জন্য এত ফোন আসে কেন? আমি বললাম কে ফোন করছে? বলে এই তো এখনো ফোন করতেছে লোকজন। তাহলে লোকজন ফোন করলে আমি কি কেউ কইছি ফোন করো? কেন ফোন করে লোকজনকে জিজ্ঞাইন, আমি কইছি ফোন করো। এই করিয়া প্রথম আর্গুমেন্ট হয়ে গেছে। এরপরে কি আমার বয়সে ভাই 3 ঘন্টা এসির মধ্যে, বুঝছো, দুই টনি দুইটা এসি, এসিটো এক রুম, দুই টনি দুইটা এসি, এসি সারা আমার দিকে সারা, আমার এসি আমার সামনে এসি ইয়ে রিমোট, আমি তো এসি বন্ধ করলাম না, কারণ তারা তো সিসি ক্যামেরা দেখে, তারা এসি সারিয়ে গেছে। আর এই 3 ঘন্টা পরে আইসে এই দুই ছেলে আই আমার লোকে আমার জিজ্ঞাসাবাদ হ্যান তেন নানা গালিগালাজ করছে। এরপরে আমি উঠিয়া একবার রাগি গেছি, রাগিয়া হচ্ছে এইরকম গালিগালাজ করেন কেন আপনারা? প্রশ্ন করেন উত্তর দিব। আপনি আপনি সাংবাদিকতা করতে পারবেন না, আপনাদের মতো সাংবাদিকরা এই দেশকে ধ্বংস করতেছে, ডুবাইতেছে, হ্যান করতেছে, এইসব তর্কি অনেক। আমি এলাম গালাগালি করবেন না, যা জানার সেটা বলেন। এক পর্যায়ে আমার কয় আপনার তো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি বললাম তাই নাকি? আপনার ব্যাংকে তো কয়েক কোটি টাকা আছে। আমি বললাম তাই নাকি? কোন কোন অ্যাকাউন্টে আছে? তাইলে দেন তো দেখি, আমি এখন বাসা, আমার কাছে চেক নাই, চেক ব্যবস্থা করে আপনাদের লিখে দিব, আপনারা নিয়ে যান। এইভাবে আরো অনেক তর্কাতর্কি হয়েছে আর কি, অনেক আর্গুমেন্ট হয়েছে। আমি বুলবুলে আমার কাছে কোনো আর্গুমেন্ট না করতে। আর আমি কি তা করছি বুঝছেন, আমি চাইলে আমার যখন জিজ্ঞেসে এই রিপোর্ট কে অর্ডার করছে, রিপোর্ট করা লাগে কে অ্যাসাইন করছে, আমি হয়েছি না, আমার কেউ অ্যাসাইন করছে না, আমার দায়িত্বে আমি করছি। কয় তাইলে গেট কিপার রাখি করছে। আমি বললাম এখানে গেট কিপারের কোনো বেল নাই, চিফ রিপোর্টার নিউজ এডিটরের কোনো বেল নাই। আমি যা লেখু নঈম নিজাম দেখা মাত্র আমার রিপোর্ট ছাড়বে, নঈম নিজাম আমার ট্রাস্ট করে। নঈম নিজাম আমি রিপোর্ট দিলে চোখ বন্ধ করে ছাড়বেন। সুতরাং এখানে কোনো গেট কিপারের দায় নাই, মানে আমি দায়টা সবার কাছ থেকে আমার উপরে নিছি। সবাই তো রিপোর্ট দেখছে, চিফ রিপোর্টার দেখছে, সাব এডিটর দেখছে, নিউজ এডিটর দেখছে, এডিটর দেখছে। আমি কেউ উপরে দায় দিছি না। আমি চাইলে দায় দিয়ে আরো 2 জনের ফাঁসাইতে পারতাম। আমি স্ট্রেট বলছি সব দায় আমার। আচ্ছা বিপুল, এই পুরো কাহিনী আরেকদিন শুনবো। আজকে আজকে কেমন চলে আপনার সাংবাদিকতা? আজকে কিভাবে ফেস করার পরিস্থিতিটা? এখন তো আমি আসলে টক শো করি মূলত, প্রতিদিন 2টা 3টা টক শো করি। আমি টক শো করি তো আসলে
ফেস তো করতে হয় অনেক কিছু, কিন্তু এগুলো আসলে ডিসক্লোজ করতে চাই না, করিও না। কারণ হলো গিয়া যে নিজের কাছে রাখতে চাই, নিজেই এটা সামাল দিতে চাই আর কি সবকিছু। সবচেয়ে যে বড় প্রবলেম হয়নি বুঝছেন নি, এটা হইলো গিয়া আপনার মনে করেন গেস্ট অ্যারেঞ্জ করা, গেস্ট ম্যানেজ করা। আমি বহু গেস্ট নতুন তৈরি করছি, এই নতুন গেস্ট যে তৈরি করছি হেরারেও আমি হারাই ফেলছি, কারণ এরা নানা কারণে স্ক্যাটার হয়ে যায়। আমি আবার আনার চেষ্টা করি। গেস্ট হইলো সবচেয়ে ম্যানেজ করা, এবং এইটা আমি এনজয় করলাম, এইটা আমি খুব এনজয় করলাম বুঝছেন নি, যে টক শো করি আমার ভাল লাগে। আমার ভাল লাগে যে মানুষকে আমার প্ল্যাটফর্মে আনতে পারলাম, এবং বিশিষ্ট জন আপনি ধরেন সৈয়দ বদরুল্লাহ হাসান ভাই, বদরুল হাসান ভাই যেদিনই কইছি সঙ্গে সঙ্গে আমার ইয়ে করে, আমার রেসপন্স করে। ফার্স্টে তো বদরুল হাসান ভাই আমার প্রচুর সাপোর্ট দিছে, মানে জুলাইয়ের সময় আমার বহু লোক সাপোর্ট দিছে, আমার টকশোতে আইতো। তখন তো অনেকটা দড়ি মানে হাতে পায়ে দড়ি আনা আর কি, আরে তোমার ইউটিউব এটা কয়টা, ফেসবুক এটা তো কেউ দেখে না। এখন তো মনে করেন 35,000 সাবস্ক্রাইবার, 34,500, 35,000, 34,800 সাবস্ক্রাইবার। 1 মিনিট দাঁড়ান দেখি, 34,835 সাবস্ক্রাইবার আছে এখন, আর 165 সাবস্ক্রাইবার হইলে 35,000 হবে। কতদিন এবং বয়স তোমার? আমার এইটা বিপুল টকার বয়স হইল, ওই যে ইলেকশন হইল না 2024-এর 7 জানুয়ারি ইলেকশন হইল, তার আগের ডিসেম্বরের 18 তারিখ, 23 ডিসেম্বরের 18 তারিখ আমি ফেসবুকে বিপুল টক লাইভ শুরু করছি। কিন্তু এই পেজ খোলা অনেক আগে, পেজ খোলা কোভিডের সময়, আর বিপুল টক ইউটিউবও খোলা কোভিডের সময়, কিন্তু আমি ওই আপ করছি না। আমি একটা মোবাইল কিনছি আলট্রা 21, মানে এগুলা করা লাগে, কিন্তু আমি করছিলাম না। আমার মেয়ে পরে বলছে, বাবা তুমি এগুলা করলাই না, এটা মোবাইল কিনলে, কিন্তু তুমি তো এটা করতে নাই, তুমি তোমার আবার চাকরি বাকরি হইলে তুমি তো বাদ দিয়ে যাইবে কি চাকরি। তা আসেও আমি একবার আবার চাকরি হয়ে গেছিল, চাকরি গিয়ে আবার 1-1.5 বছর চাকরি করে আবার যখন বেক করছি, তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আর চাকরি বাকরি করতাম না, এখন এটা করবো। 2023 সালের 18 ডিসেম্বর আমি ফেসবুকে লাইভ প্রথম শুরু করছি একা একা। তারপরে আস্তে আস্তে সপ্তাহখানিক বা 10 দিন পরে গ্যাস টানা শুরু করছি। আমি চিন্তা করছি আমি বিশ্লেষণ করতাম না, আমি সেলফ মডারেটর থাকতাম, আমি বিশ্লেষণ করতাম না। এরপরে গ্যাস টানা শুরু করলাম, পরিচিত সাংবাদিক বন্ধুদের আনলাম, পরিচিত শিক্ষক যারা আছে এদের কইলাম, সবাই দেখি আমার বেশ অ্যাপ্রিসিয়েট করছে। আর 12 মে 2024 সালে আমি ইউটিউবে শুরু করছি। তখন আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ছিল 242 জন, 200 জন হইলেই লাইভ করা যায়। 242 জন সাবস্ক্রাইবার আমার ছিল এই মে 2024 12 মে। হ্যাঁ, আর এখান থেকে এই পর্যন্ত সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইলো, আমি যেসব মনে করেন আপনার প্রোগ্রামগুলো আমারে বেশি পপুলার করছে, এগুলো হইলো এই 5ই আগস্টে পরে আপনার এই 11 আগস্ট সম্ভবত বা 12 আগস্ট জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়েছে প্রেস ক্লাবে, এইটা আমি টক শো করছি, এইটাই যুক্ত করছি আপনার। আর আগস্টের না সেপ্টেম্বরের 6 তারিখ, এটাই যুক্ত করছি আপনার ইয়েরে বদরুল বাইরে, আর কানাডা থেকে যুক্ত করছি আরেকজন রে। তাই না আবার আমারে খুঁজিয়া বাইর করছেন, তাই যে আমি, তাই না আমার এগুলা দেখিয়া প্রোগ্রাম দেখিয়া তাই না আমার মেসেঞ্জারে নক করছেন যে আমি একটু আপনার সাথে কথা কইতাম চাই। ভদ্রলোক বয়স্ক, হ্যাঁ, এবং প্রফেসর মানুষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনেক ভালো মানুষ, এবং তিনি আমারে কইলা আমি আপনার ওখানে যুক্ত হইতে চাই। তো আমি কইলাম আমি কেমনে যুক্ত করি আপনারে, আপনি কোন বিষয়ে কথা কইবা, বলে আমি জার্নালিজমের টিচার, আপনি আমার জার্নালিজম বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। আমি এলাম তাইলে এক কাজ করেন, আপনারা আমরা কালকে অমুক সময় শুটা করবো, আপনি ওই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখরা বিদেশে বইয়া কথা কোন যান। এরপরে তাই যুক্ত হইলাম, আর তানরে নিয়ে পরে আর বদরুল ভাইরে নিয়ে ওই জিন্নার মৃত্যুবার্ষিকীর ওটা করলাম, এটা দেখি 1 লাখের উপরে ভিউ হয়ে গেছে। সবচেয়ে হিট যেটা হয়েছে সেটা হলো পান্না বাইরে নিয়ে আমি একটা শো করছিলাম 28 সেপ্টেম্বর সম্ভবত, ভয়েস অফ আমেরিকা রিসেট বাটনের কথা কইছিলা আনিস আহমেদের সাথে ইন্টারভিউতে, আমাদের প্রধান উপদেষ্টা। আর 29 সেপ্টেম্বর আমি পান্না বাইরে জোর করিয়া ম্যানেজ করছি, এর আগে পান্না ভাই আমার আর 2-3টা শুয়ে আইছেন, তা আমি জোর করিয়া ম্যানেজ করছি, পান্না ভাই এটা একটু কইতে হইব, 10 মিনিট আপনি সময় দিলে হইব, বেশি নাই। তাই না 18 মিনিট সময় দিচ্ছেন, এই 18 মিনিটে আমার ইন এ টাইম আপনার লাইভে, আমি তো লাইভ করি, আমার লাইভে 12,000 ভিউয়ার ছিল, 12,000 ভিউয়ার লাইভে।
লাইভে একযোগে 12,000 লোক দেখতেছিল, 18 মিনিটের শো। শুরু করার 6 মিনিটের মধ্যে এটা 10,000 ছাড়াই গেছে, লাইভে লোকজন দেখতেছি আমি ইউটিউবে। এটা তো হিট করছে, আপনি নিশ্চয়ই দেখছেন এটা। এবং এটাই মূলত ওয়ার্ল্ডের সব জায়গায় বিপুল টকের বিস্তৃতি ঘটাইছে আর কি। এই হলো বিপুল টকের কাহিনী আর কি। আর গেস্ট ম্যানেজ করা খুব কঠিন, খুব কঠিন। এখন এমনি মনে বাংলাদেশে অনেক টকশো এখন, টকশো মানে মানুষ সম্মানই পায়, সবচেয়ে বেশি খেয়ে পায় মানে টিভিতে, হ্যাঁ টিভিতে তো আসলে এক এক টিভি একরকম, কেউ 1,000 দেখে, 2,000, কেউ 3,000, কেউ 5,000। এটা 5,000 তো আর সবাই পাইতো না, এটা তো বেলুর। হ্যাঁ, আবার বিটিভিতে টকশো হইতো, বিটিভিতে হলো ফিক্সড 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে কট্টর বাদ দিয়া 2,700 টাকা দিত আর কি। 2,700 বা 2,690 টাকা দিত। এমনি হ্যাঁ, কোন গেস্ট সবচেয়ে বেশি সম্মানই পায় বাংলাদেশে? এইটা বেশ কঠিন আসলে, এটা তো আর কেউ কয় না যে সে কয় কত নাই। কেউ কয় না কত পায়। তবে আমি যে টিভি টাভিতে, আমি তো একসময় টক শোতে যাইতাম আলোচক হিসেবে, ওই হিসেবে আমি দেখছি আর কি, এটা সবচেয়ে বেশি সম্মানই বিটিভি দিত, 3,000 টাকা। বিটিভির উপরে কেউ সম্মানই দিত না। কিন্তু পরবর্তীতে এইটা এখন নাকি শুনছি যে ওই কেউ কোনো কোনো সাংবাদিক স্ট্যাটাস দেয়া কইছেন সম্মানী 5,000 টাকা করতে হইব, 10,000 টাকা করতে হইব। তার মানে 5,000 কেউ পাইতো না আগে, 1,500, 2,000, 3,000 পাইতো আর কি। এখন 5,000 টাকার নিচে আমি প্রফেশনাল, এর কোন সাংবাদিকে আমি নাম কইরাম না, এক সাংবাদিকে লেখছেন যে আমি 5,000 টাকা সম্মানী না দেওয়ার কোন টকশোতে যেতাম না। আপনি টকশোতে গেলেই কি আর না গেলেই কি? টকশোতে যাওয়ার জন্য তো, টিভির টকশোতে যাওয়ার জন্য তো লোকজন বসে আছে। আর এখন তো টিভি টকশো একতরফা, এখন তো কেউ ওইভাবে ইয়ে করে না, বুঝছেন না, একতরফা টকশো এখন। মানে এখন এক কিন্তু আরেকটা ঢাকার যে যানজট, যানজটের সমস্যার কারণে কোন হ্যাঁ, জায়গায় না গিয়া বাসায় বসিয়া কানেক্ট যায়, হওয়া সবচেয়ে ইজি কাজ। তাইলে পয়সা দেওয়া লাগে না, কানেক্ট হইলে পয়সা দেওয়া লাগে এই না। কানেক্ট যারা পয়সা পায় না, কানেক্ট যারা এরা হয় এরা খুব রেয়ার, খুব রেয়ার। একদম প্রমিনেন্ট যারা, তারা ছাড়া কেউ পয়সা পায় না। তার তো সময়ের ব্যাপার আছে। ধরেন মাসুদ কামাল ভাই, হুম, মাসুদ হুম। কামাল ভাই পয়সা ছাড়া কথা কইতে না, প্রফেশনাল, একদম প্রফেশনাল। আর নিজেরও যেহেতু পেজ আছে উনার। আচ্ছা ইয়াতে ধরো ওই মানে এই আমলে এইবার আমরা দেখলাম যেটা আর কি, মানে বাংলাদেশের পরিবর্তন হয়েছে, নানা কিছু ভাঙচুর হয়েছে, দখল হয়েছে, মিডিয়া মিডিয়ায় হামলা, মিডিয়া দখল, এটা কিন্তু এবার কিন্তু প্রথম কিন্তু এটা। এইটা আমার কেরিয়ারে, আমি যদি এই মফস্বল থেকে ধরি, 32 ইয়ার রানিং, আমার কেরিয়ারে এমন ঘটনা কখনো দেখছি না। ঢাকা শহরে গত 20, 21, 22 বছর আমি এইরকম ঘটনা দেখছি না আর কি। মানে সরকার পরিবর্তন হয়েছে এমন ঘটনা আমি দেখছি না। এটা আসলে নজিরবিহীন ঘটনা। এইটা আসলে বাংলাদেশের যে মিডিয়ার কোনো ধরনের মেরুদণ্ড নাই, মিডিয়া যে আসলে মেরুদণ্ডহীন, এবং কি কইব এটারে, কি শব্দ কইব, এটা এবার প্রমাণিত হইল আর কি। মিডিয়া যে যার মতো করে ফ্রিস্টাইল নিয়ে নিছে আর কি। এটা হইল কথা আর কি, বুঝছেন? তারপরে মনে করে দুর্নীতির রিপোর্টটা মনে করো, যাই দুর্নীতির রিপোর্টটা ওয়ান ওয়ান, যেমন আমি ধরো বাংলাদেশের সাংবাদিকতা পড়াশোনার সুযোগ পাইছি না, আমি অস্ট্রেলিয়াতে গিয়ে পড়াশোনা যাই করছি। অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গিয়ে দেখলাম এখানে সাংবাদিকতার আইনটা পড়ানো সবচেয়ে বেশি, লটা, মানে সাংবাদিক কি করতে পারে কি করতে পারে না, এই লটা শেখানো সবচেয়ে বেশি আর কি। তো এখানে মালিকরা খুব তটস্থ থাকে এটা নিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলারের মামলা হয়, কাজে সেগুলো রিস্ক নিতে চায় না। হ্যাঁ, একদম একদম। সাংবাদিক শেখানো হয়। যেমন একটা বেসিক জায়গাটা হচ্ছে, মনে করো আমি তোমার নিয়ে একটা রিপোর্ট করবো, হ্যাঁ, তোমার নিয়ে রিপোর্ট করবো, তোমার বক্তব্য থাকতেই হবে। তোমার বক্তব্য পাওয়া গেছে না, তুমি ফোন বন্ধ করে রাখছো, এই সেগুলো কোনো ইয়া নাই, তোমার বক্তব্য ওই রিপোর্টে থাকতেই হবে। হ্যাঁ, দাদা আমি একদম রিপোর্টটা ইয়ে করতে পারি না। সাবমিট করতে পারতো না। আমার অনেক কিছু একবারে একটা সিডনি মর্নিং হেরাল্ডের একটা রিপোর্টার আমার বাসাতে এসে একটা কাজে এসে একটা ইনফরমেশন লাগে আমার কাছে আইছিল, তার সাথে একটা মেয়ে এসে, আমি মনে হচ্ছে তার কলিগ টলিগ হইব সেটা, পরে শুনলাম না কলিগ না, এটা আইনজীবী, লয়ার। একজন রিপোর্টার একজনের কথা কইতে গেছে, লইয়া লইয়া গেছে, সে কিতা কইব, সাক্ষী একটা লইয়া গেছে।
বুঝছি। ধরো আমি বাসার থেকে চিনিমনির রিপোর্টে এসে আমি বাংলাদেশের মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আচ্ছা, একটা জিনিস টাচ করছে পারি না, বললো আমরা এটা পারি না, এথিক্যালি যে আমি পারি এথিক্যালি না, এই একটা কাজে আইসি তোমার কাছে, আমি তোমার কিছু খাইতে পারি না, এথিক্যালি খায় নাই ব্যাপারটা। প্লাস হচ্ছে আমি সাংবাদিকতা করতে গিয়ে দেখছি, আর আমি তোমার একটা ইন্টারভিউ করলাম, ইন্টারভিউটা করার পরে তুমি যদি মনে করো এই ইন্টারভিউটা এখন গেলে তুমি ক্ষতিগ্রস্ত হইবে, তুমি যদি আমার না করো আমি এই রিপোর্টটা ইয়ে করতে পারি না। হ্যাঁ, এগুলা খুব কড়াকড়ি মানা হয়, এথিক্স গুলা মানা হয় আর কি। ধরো আমরা ধরো একটা মার্ডার হয়, আমরা এই মার্ডার হয়, এই দেশে মার্ডার হয়, মার্ডারে মানে পুলিশ ক্রাইম সিন একটা এরিয়া ইয়ে করে দেয়, ক্রাইম সিন ডিক্লেয়ার করিয়া মিডিয়া কিন্তু এর বাইরে থাকে, একদম মিডিয়া একদম। কোনোদিন ভেতর ঢুকে চেষ্টাও করে না, হ্যাঁ কোনোদিন চেষ্টাও করে না। আমরা এখানে তো এটা নাই, আমরা এখানে তো হাসপাতালের ভিতরে থেকে লাইভ করো, কি ভয় করে একটা ব্যাপার। হাসপাতালের ভিতরে শুধু নাই, রুগীর হাসপাতাল প্রাইভেসির ব্যাপার এটা, হ্যাঁ একদম এটা এটা একদম। এটা এটা কল্পনা করে। আমরা আসলে আমি মনে হতো কি জানো, আমি মধ্যে বাংলাদেশ সাংবাদিক করতাম বলে বেতলে ঘুরতাম আর করাপ্ট মানুষ, কেউ কিছু করতে পারতো না, হ্যাঁ এর জন্য ইয়ে করতো। কিন্তু করাপশন তো সারা পৃথিবী মিডিয়ার একটা ইয়ে আছে। প্লাস হচ্ছে মনে করো এখানে মনে করো এখন কি অবস্থা শুনেন না, কয়েক বছর আগের কথা আমি বলি, একটা জুনিয়র রিপোর্টারকে এই দেশে সপ্তাহে হ্যাঁ $950 নিচে বেতন দেওয়া যায় না। বাহ, একদিন জুনিয়র রিপোর্ট $950 বেতন দিলে হ্যাঁ এটা মামলা হয়েছে, ওই রিপোর্টার কাজটা করতো না। কোন মালিক মামলা হওয়ার লাগে ইয়ে বানায় না, মিডিয়া বানায় না। অবশ্যই না। মিডিয়াতে খুব সীমিত সংখ্যক মিডিয়া কিন্তু দেশে, খুব সীমিত সংখ্যক। আমরা দেশে আবার ধরো বেতন না পাইলো চলে। সাংবাদিক বন্ধ আমি করতে তো দিত না। আমি তো বোস সাংবাদিকরা চিনি, বেতনের টাকা তো ব্যাংক থেকে উঠায় না, এরকম বোস সাংবাদিক তো আমার এমন করতে এমন বেতনটা দেয় না, কোথাও বন্ধ করতে দিত না এগুলো, হ্যাঁ এর লাগে নানাভাবে আমরা ধরে নানা ইয়েটা 111 এর পরে 111 যে রিপোর্ট গুলো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এই রিপোর্ট গুলা এখন তারা হাইড করে রাখছে, হ্যাঁ যেহেতু তারেক রহমান ব্যাক করে, এখন এগুলা এই রিপোর্টের সামনে আর না। মাহফুজ আনাম ইয়া হইল যেটা একটা টক শোতে 19 টক শোতে সরি হয়েছিল, যে ডিজেবল চুতা লইয়া আমরা রিপোর্ট করে ঠিক হয়েছে। এখন আবার ঠিক একই অবস্থা চলে কিন্তু, হ্যাঁ এত রিপোর্টর কোনো ইয়া নাই, মানে এথিক্স মেনটেন করা নাই, এটা একই অবস্থা কোনো এথিক্স নাই। আমরা এখনো আমার বিপুল টকে একটা সাপ্তাহিক আয়োজন শুরু করছি, আপনি খেয়াল করলে দেখবা, আপনার বন্ধুই কথা কই, এটা তান্ডে দিয়ে আমি করছি আর কি, মানে তার লগে আলাপ ফুরিয়ে, সাইফুল ভাইয়ের লগে আলাপ ফুরিয়ে মিডিয়া ওয়াচ নামে আমরা একটা প্রোগ্রাম করতেছি। আজকে মনে হয় তৃতীয় বা চতুর্থ সপ্তাহ করলাম, এই প্রত্যেক শনিবারে রাত 10টায়। এবং যেমন আমরা 71 জার্নাল, 71 জার্নাল লাগে আমি সিডনিতে বই অপেক্ষা করি, 71 জার্নাল যখন ইয়ে হইতো ওইটা ভোরবেলা, সিডনিতে ভোরবেলা হইতো, 71 জার্নাল কিন্তু মানে ইয়াতে একটা রিপোর্ট পুরনো ইয়ে আছে চ্যানেল আছে সংবাদপত্র বাংলাদেশ, হ্যাঁ সংবাদ বাংলাদেশ একটা একই রকম একটা অনুষ্ঠান, কিন্তু 71 জার্নালটা খুব জমতো, খুব জমতো, খুব জনপ্রিয় ছিল। আমি মিডিয়া ওয়াচটা করি এবং ওখানেই দেখি সাইফুল ভাইয়ের কাছে অনেক ইনফরমেশন থাকে আর কি। এবং আমি আজকে আমরা যে প্রত্যেক সপ্তাহে আলাপ করলাম, প্রত্যেক শনিবারে আমরা নির্দিষ্ট 2-3টা রিপোর্ট ধরিয়া কথা কই, যে এই রিপোর্টটা কি হওয়া উচিত আছিল, কি কইল। তার মানে বোঝা যাচ্ছে হয় কর্তৃপক্ষ নিজেরা একদম সেন্সর করে যাচ্ছে সবকিছু, অথবা একটা চাপ আছে, অথবা একদম ওহি নাজিল করা হইলো যে তুমি এইটার বাইরে যেতে পারতে নাই, কিন্তু এটা কেউ প্রকাশ করেন না। এটাই হলো ট্রু বাস্তবতা আর কি।
এটাই কিন্তু হলো এই বাংলাদেশের। এখানে মিডিয়া আছে বলে তুমি যেটা করে এটা করে ওখানে যদি ওই রিপোর্টারে কানেক্ট করা যায়, জি, হ্যাঁ, আমার মনে হয় কানেক্ট এগুলো করে কানেক্ট করা যেত না, কারণ এখানে রিপোর্টারের আসলে রিপোর্টাররা তো আসলে সবাই হলো গিয়া নিজের অস্তিত্ব রক্ষা, আগে আগে হলো নিজের চাকরি রক্ষা। না মিডিয়ার কি হয়, যেমন যেমন আমরা কয়েকদিন আগে আনন্দবাজার অনুমিত্র চট্টোপাধ্যায় নিয়ে একটা হুম, ইয়ে করছিলাম। হুম, তো আনন্দবাজার পরিচয় যখন আমরা ইয়েতে লিখছি আর কি, হ্যাঁ ইয়েতে হুম। লিখছি, পরে আমরা রিকোয়েস্ট করলাম আনন্দবাজার পরিচয়টা বাদ দেওয়ার লাগে, ভারতীয় আচ্ছা আচ্ছা, সাংবাদিক। হ্যাঁ আপনি তো এই দেখলা, আমি দেখছি আপনার হ্যাঁ, এটা। জি, আমি কারণ তো সে দেখছি। তো আনন্দবাজারের পারমিশন নিয়ে কাজটা করছে না। করছে না, রাইট। হ্যাঁ, কাজটা করছে যেমন প্রথম আলো, একসময় প্রথম আলো সাংবাদিক কিন্তু টক শোতে যাইতে পারতো না, ও পুলিশে। সৌরভ ভাই যেভাবে আইসে টক শোতে, সৌরভ ভাইয়ের কারণে এটা অন্য কেউ কিন্তু যাইতে পারতো না কিন্তু প্রথম কিন্তু আলো। কিন্তু সৌরভ ভাই নিজের অবস্থানের কারণে এটা, সৌরভ ভাই এখন নিজের সৌরভ ভাই অবস্থানের কারণে। কমে গেছে, সৌরভ ভাই এখন তো দেখি না কিন্তু। যে সৌরভ ভাই যাইন কম আঁকি এখন, যাইন রেগুলারই যাইন কম বেশি। আমার ওখানে তো আইন, আমার ওখানে 2 দিন আসতা দেখি, আমি এর মধ্যে একদিন আনবো, অনেকদিন আইসুন আমার এখানে আইবো আনবো। আর আলটিমেটলি আলটিমেটলি হইলো কি বুঝছেন নি, সবার হাত পা বাঁধা, এটা হইলো ট্রু বাস্তবতা। সৌরভ ভাই একটা মজা লাগে, দিলকুশাতে এক সময় সাপ্তাহিক ঢাকা নামের একটা পত্রিকা হ্যাঁ আছে। ঢাকা, আমি পড়ছি সাপ্তাহিক ঢাকা, সাপ্তাহিক ঢাকা 87 88 89 সালের কথা। দিলকুশার একটা বিল্ডিং এ উপরে আচ্ছা চিলেকোটা অফিসে ছিল আর কি। তা আমি তখন আমার চিন্তা বন্ধ, খেপ লেখা যেতাম আর কি। তখন নির্মলেন্দু গুণ এবং সৌরভ ভাই দুইজনে ওখানে যেটা ইয়ে লেখতা, এবং মাসুক ভাই বলে এখন সিনিয়র মাসুদ আছে, চৌধুরী, মাসুদ চৌধুরী, মাসুক ভাই তো, দিনকাল, জয় জয় দিনকাল মাসুক ভাই, দৈনিক মাসুক দেশ, ভাই দৈনিক হয়, দেশের মাসুক ভাই, জাসদ হ্যাঁ করতাম, আমারে খুব মায়া করতাম তাই একসময়, কপি, জাসদ করতাম। কপি এডিট জয় করতে তাই। কবি মাসুদ চৌধুরী। এই দুইজন নির্বন্ধ তো ডিক্লেয়ার করা আওয়ামী লীগ। সৌরভ ভাইও প্রচন্ড অন্ধ একটা আওয়ামী লীগ সময় আসছে সৌরভ ভাই, হ্যাঁ মানে সৌরভ ভাই চেঞ্জ, এটা প্রথম আলো করে হয়েছে চেঞ্জ, সেটাই সেটাই। চেঞ্জটা এটা, হ্যাঁ যেমন মনে করি এই যে বই মেলা গেল, এবার বই মেলা গেল, প্রথমা প্রকাশনী, প্রথমা প্রকাশনীর সবচেয়ে পপুলার লেখক হয়েছে আনিসুল হক। জি, আনিসুল হকের কারণে প্রথমা প্রকাশনী বই বিক্রি হতো খুব বেশি। রাইট। এবার পলিটিক্যাল কারণে আনিসুল হক বই মেলা যেতে পারছে না, হ্যাঁ যেতে পারছে না, এবং প্রথম প্রকাশনী তার বই বিক্রি, প্রথম প্রকাশনী বিক্রি হয়েছে তার। ধরো ইয়া যে আলী রিয়াজ, জি, আলী রিয়াজের মানে খুব আলোচিত একটা চরিত্র, হ্যাঁ কিন্তু এবার বই মেলা এমন নিষ্প্রাণ বই মেলা ছিল, আলী রিয়াজের বই আমাকে একজনে কইছে যে আলী রিয়াজের বইগুলো 200 কপির মধ্যে রিপ্রিন্ট হয়েছে, 200-র বেশি নাই, একটা বই দুইবার রিপ্রিন্ট হয়েছে, 200 হয়েছিল, শেষ হয়ে গেছে এটা আর কি। আলী রিয়াজের বইও কিন্তু মানে বিক্রি হয়েছে না এটা, হ্যাঁ এই যে এই পরিস্থিতি জাফর আলী ইকবালের, রিয়াজের, আলী রিয়াজের মনে করেন এখন তো মুখোশ ওপেন হয়ে গেছে বুঝছেন নাকি, আলী রিয়াজের চেহারাটা তখন ওপেন হয়ে এটা গেছে, এই যে এটা মনে এটা করেন। আলী রিয়াজ এনজয় করে যেটা এবার যেটা জি, হয়েছিল, আলী রিয়াজ অনেকে এটা জি, প্রচ্ছন্ন ভাবে যে অবস্থান করছে এই ছাত্রদের মাঝে যেটা আর কি, এটা কিন্তু তারা কিন্তু জাসদের, হুম, হ্যাঁ জাসদের ইয়াটা ছাপ যে মুজিববাদ শব্দটা, মুজিববাদ মুজিববাদ, শব্দের এই জেনারেশন জানেই না। জানেই মুজিববাদ না, শব্দটা এরার মুখে আইছে এই কারণে আলী জাসদ, রিয়াজদের, জয় আলী আর রিয়াজের ঘাড়ে, জাসদ, জাসদই তো স্লোগান দিচ্ছে, আমরা তো স্লোগান দিছি। কিন্তু ব্যাপার হলো যে সেই জাসদ মুক্তিযুদ্ধটাকে ধারণ করতো, জাসদ এইটা আবার মুক্তিযুদ্ধকে ধারণ করে না, একদম না, একদম না। হ্যাঁ এই ধারণ করে না। তারা কয় তারা মধ্যবর্তী, তাহলে সবাই মিশতে পারে তারা, একদম। হ্যাঁ মধ্যবর্তী। বাংলাদেশের একটা দুর্ভাগ্য হইতে বিপুল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পরিবর্তনের পরে এই যে হয়েছে না, এই এই পরিবর্তনের পরে ছেলে স্লোগান দিচ্ছে নতুন দেশ গড়বো তারা, হুম, হ্যাঁ নতুন দেশ, নিউ সামথিং গড়বো। কিন্তু বাংলাদেশের না প্রতিহিংসা রাজনীতির কারণে জাতিটা আর ঐক্যবদ্ধ থাকে না, আর সেটাও হয় না, হ্যাঁ একদম। এইবারও ধর প্রতিহিংসা রাজনীতির কারণে এটা একটা ভণ্ডুল হয়ে গেছে। এটাই তো রিভেঞ্জ, এই যে রিভেঞ্জের রাজনীতিটা এবার শুরু হইলো, এই রিভেন্সের এই রাজনীতি,
এইবার যে শুরু হইলো, আমি বললাম যে রিভেঞ্জের রাজনীতি তো আওয়ামী লীগ আপনার এর আগে ক্ষমতায় ছিল, বিএনপিও এর আগের ক্ষমতায় ছিল, কিন্তু এইবার যেরকম বোলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলা, লুটপাট করা, একটা বাড়ি রাত 2টার সময় ঘোষণা দিয়ে গিয়া বা লুটপাট করে দেওয়া, এটা করতে পারছে ঠিক, কিন্তু মানে এই যে রেজাল্ট কিন্তু খুবই খারাপ কিন্তু। না ওটাই তো বলছি, এই যে রিভেঞ্জ এইটার ফল খুবই খারাপ হবে। এখন কেউ যদি মনে করে যে মনে করেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের আইতো নাই, আওয়ামী লীগের রাজনীতি শেষ, যে একদম আমি মনে করবো, আমি এখন ব্যক্তিগতভাবে মনে করি এখন সে বোকার সঙ্গে বসবাস। চিন্তায় দেশের চিন্তায় বাড়ি গেছে যে দেশের এই যে ভয়াবহ ভয়াবহ। ডাকাতি এগুলা, হ্যাঁ, কি কারণে এই যে মিডিয়াতে নাই কিন্তু এতগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, এত কারখানা আপনি বন্ধ হয়ে আপনি গেছে। যে এটা কই আজকে আপনি দেখেন, না আজকে দেখেন নি আপনি, আজকে দেখেন পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ কমিশনার পর দর্শন শব্দটা লিখেন না, নির্যাতন বা নিপীড়ন, এই চিন্তা করেন, সে মানুষ চায় দর্শনের সংজ্ঞা সাবজেক্টটা, জানে, না দর্শনের সংজ্ঞা মানুষ, সে জানে। মানুষ চায় কি না, মানুষ চায় এরম এরা এরম এই পদগুলার লোকেরা একটু পদে গেলে গিয়ে বাংলাদেশও উল্টা হ্যাঁ, পাল্টা কথাবার্তা বলে। ধর্ষণ বাবা, মানুষ ধর্ষণের অবসান চায়, চায় হ্যাঁ, প্রতিকার চায়, অবসান চায়। আইন হেডিংটা চেঞ্জ চাইবে, এটা চলবো, হ্যাঁ এটা চলবো, এটা না হই এইটা হই সেটা। আমি আমি এক যে ওই যে সাংবাদিক, না ওই যে কবিতাটা, ওই যে আমি গরিব ছিলাম, যে একদিন আপনি এসে বলো গরিব শব্দ খুব খারাপ, আসলে তুমি দরিদ্র, হ্যাঁ, এভাবে কিন্তু কিন্তু সর্বহারা, মানে সংজ্ঞা চেঞ্জ করে, হ্যাঁ সংজ্ঞা চেঞ্জ করে, সাবজেক্টে তো চেঞ্জ হবে। না ওটাই আমি কইলাম আর কি। আমি ওখানে একজনে জুলহাসকে তো চিনেন, এপির জুলহাস, হ্যাঁ জুলহাসে হ্যাঁ এটা নিয়ে একটা স্ট্যাটাস দিছে আর কি, এটার নাম কি হতে পারে, এই দর্শনের দর্শন বাদ দিয়া একটা সুন্দর শব্দ কি হতে পারে। তো আমি কমেন্ট শিখছি, আনন্দ নির্যাতন, তাইলে আর দর্শন কোয়া যেত না, আনন্দ নির্যাতন। তো এই নির্যাতন উনি তো খুঁজে নির্যাতন লেখার জন্য, আর কি করা, মানে আপনি বলতেছেন যে কেউ জন চেয়ারে গেলে বা পদে গেলে, উনি তো রিটায়ার্ড পারসন, বহু আগে রিটায়ার্ড পারসন, আইনা দইরা বসাই দিছে, এখন তো উনি দেশটা ওইভাবে চালানো উচিত। এরা যদি এরকম কয় তখন কিতা করবো আপনি, আপনি কিছু করার নাই। কারণ মানুষ তো খুব অসহায়, আপনি জানেননি ঘর থেকে বার হইলে কেউ জানে না সে আবার বাসায় ফিরতে পারবো কিনা। রাজধানী ঢাকার অবস্থা এই, বড় শহরগুলোতে এই, গ্রামে গঞ্জে মানুষ আতঙ্কে আছে, বয়ে আছে। আমি জানি তো আমার লগে লোকজনের কত হয়, মানুষ বহুত মানুষে ফোন করে, এলাকা থেকে ফোন করে, এলাকার বাইরে বিভিন্ন, যেহেতু এই বিপুল টোকের কারণে মনে করেন সেই গাইবান্ধা, কুড়িগ্রাম কিংবা দিনাজপুর কিংবা সেই সাতক্ষীরা, কত জায়গা থেকে মানুষে ফোন করে, ফোন করিয়া জিগায়, জানতে চায়, বলে আমরা অবস্থা, আমরা এলাকা নিয়ে একটা টক শো করেন। কারণ আমি চাইলেই তো এটা করতে পারলাম না, আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে, অকলটা মিলেই তো করা যেতে হয়। আমি ন্যাশনাল ইস্যুটারে দরিয়ায় আস্তে আস্তে আগেবার চেষ্টা করি আর কি। এই পর্যন্ত এইরকম চলে, দেখা যাক। কিন্তু এখন গণমাধ্যমে কোনো খবর নাই। আমার কাছে মনে হচ্ছে এই যে পুলিশ কমিশনার এটা কইছেন, এর অর্থ হইল তাই একটা মেসেজ দিচ্ছেন, কেউ আর দর্শন নিয়ে রিপোর্ট টিপোর্ট কইল না, আর দর্শন নিয়ে কোনো মামলা হইতো না, নির্যাতনের মামলা হইব, নিপীড়নের মামলা হইব, দর্শনের কোনো মামলা হইতো না। মানে এটাকে নিরুৎসাহিত করা, এটা যে অবসান করা দরকার এটা না, এটাকে তাই নিরুৎসাহিত করিয়া একটা চাপ প্রয়োগ করলে, এটা আমার মনে হইল আর কি, আমার ধারণা, কিন্তু জানি না সত্য মিথ্য হইতে পারে। যেমন এত সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, খুনের মামলা হয়েছে, সব খুনের মামলা, হ্যাঁ সব খুনের মামলা, এইটার করছে না কেউ, হ্যাঁ, মানে এটা সাংবাদিকরাই সব যদি দাঁড়াইতো একটু, হ্যাঁ, সাংবাদিকের দাঁড়াইতো একটু, এইটাও এটা দাঁড়াইলো না, এটা কিন্তু ভবিষ্যতে আচ্ছা আপনি এই যে কইলা, এই যে দালাল উপাধি দিলা এই 100-200 সাংবাদিককে, বা এই মিডিয়া থেকে হাজার খানেক সাংবাদিকের চাকরি নাই হয়ে গেছে, ছোট বড় সব মিলিয়া, এই যে দালাল উপাধি দিলা, বিগত সরকার দালাল, ফিজিস্টের দালাল, স্বৈরাচারের দালাল, কত রকম শব্দ, এখন যেটা ওর, এটা তো দালালিরও মনে হয় ছাড়িয়া যাইব গিয়া আমার ধারণা, এটা তো দালালিরও ছাড়িয়া যাইব। আমি আমার টকশুতে অনেকে, আমি মানে এই যে মানুষ একটা পদে যেতে পারে যোগ্যতার ভিত্তিতে, রাইট, যোগ্যতা যেতে পারে, কিন্তু এই যে একেবারে একেবারে ডাইরেক্ট রাজনৈতিক কারণে, রাজনৈতিক একদম। কারণে গেছে, রাজনৈতিক আপনি কারণে গেছে। দেখেন, আপনি দেখেন ফারজানা রূপা, শাকিল, ফারজানা রূপা বহু অন্যায় করতে পারে, এই ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, আমি মনে করতেছি না যে সে একদম ফেরেস্তা, বহু অন্যায় করতে পারে নানাভাবে, হয়তো উনি ব্যবসা বাণিজ্য করতে পারে, টাকা কামাইতে পারে, কিন্তু সে কি মানুষ গুলি করতে গেছে, মানুষ মারতে গেছে?
শাকিল আহমদ অফিসে বসে কি গুলি করার নির্দেশ দিতে শাকিল আহমদের কথা পুলিশ শুনবো, আর্মি শুনবো, বিডিআর শুনবো? তাইলে এখন ঘটনাটা হইলো, সেদিন ফারজানুর বা কইতেছে আমাদের বাচ্চা শিশুকন্যা বাসায়, আমরা 2জন জেলে, একজন যে অন্তত জামিন দেয়। আর কতটা মামলা লাগবে একজন লোককে ফাঁসাইতে? একটা মামলা দিয়ে তো ফাঁসানো যায় যদি বিচার করতে চান। কারণ এদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই। যারা মামলা নিয়ে একের পর এক লোকরে হ্যারাস করতেছে তাদের কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই, এইটা এস্টাবলিশ করতে পারবে না। বিচার যদি হইতে গায়ের জোরে বিচার হইব। আমি কইরাম না যে আপনি অপরাধীর বিচার করতেন, আপনি অবশ্যই অপরাধীর বিচার করতে, বিচার না করলে তো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতো না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃষ্টান্ত স্থাপন করতে হলে অবশ্যই বিচার। কারণ সালমান এফ রহমানরে দিচ্ছেন এই টাকা করে সামনে, সালমান রহমান হাজার হাজার কোটি টাকা লইয়া গেছে গিয়া দেশ থেকে, পাচার করে লিছে, শেয়ার মার্কেট লুট করে লিছে, এইসবের মামলা হইব, দৃষ্টান্তমূলক শাস্তি হইব। এটা না আপনি আমরা এই যে পুলিশ মনে করো একসময় তুমি ছোট আসলে মানে একসময় পুলিশের সব মামলা হইতো সিকো 5 করেছিল তাই জনপ্রিয় করেছিল, খুব সব মামলা থাকতো, সব মামলা সিকো 5 করে থাকতো। হ্যাঁ, গদ বাজায় একটা ইয়ার কারণে এত চেঞ্জ আর এত কিছু আর, হ্যাঁ, কিন্তু এই মানে মুখস্থ ইয়ার বাইরে যান না আর কি। দুর্ভাগ্য মানুষগুলা এত অল্প সন্তুষ্ট মানুষ আমরা দেশের, বড় কোনো চাহিদা নাই, কোনোভাবে খেয়ে পরে বাঁচতে চাই। অল্প সন্তুষ্ট মানুষগুলারে আমরা সন্তুষ্ট করতে পারলাম না। হ্যাঁ, দুর্ভাগ্য আমরা। এবং আপনি দেখেন এত আশ্বাস দিয়া যে শেখ হাসিনা দেশ শেষ করে লিয়েছে, লুট করে লিয়ে গেছে, আমরা ভালো করলাম, আজকে 8 মাসও পরি যার, 7 মাস শেষ হয়ে 7.5 মাস হয়ে গেছে। আপনি আজকে পর্যন্ত দেশটারে একটা কিছু স্বাভাবিক করলেন না। আইন শৃঙ্খলা খুবই প্রায়োরিটি, সেটা না, সারাক্ষণ খালি ফ্যাসিস্ট শেখ হাসিনা এই সেই নিয়ে ব্যস্ত। এক কথা এটা কেন পারলো না? সরকারের তো কোনো ক্যাপাসিটি নাই, যোগ্যতা নাই, তারপর এরা সদিচ্ছা নাই, সদিচ্ছার অভাব। সদিচ্ছা হয়েছে কি জানো, হয়েছে হচ্ছে আমরা এটাই তো আমরা কোয়ালিটি হচ্ছে এটাই আমরা কোয়ালিটি। এই যে পরিবর্তন করতে মানুষগুলো যে দরকার, এই মানুষগুলা আরেক মঙ্গল গ্রহ থেকে তো আনছি না, এটা আমরা সমাজের মানুষ, এগুলো আমরা মানুষ। প্লাস হচ্ছে এই মানে শর্টকাট, আমরা শুধু করাপশনটা, আমরা বিত্তীয় করাপশনটা, আমরা করাপশনের আছে যেমন পরিবর্তনের মুখে তোমার 69 গণঅভ্যুত্থানের পরে ইকবাল হয়তো সেটারে ইকবাল হলে তোফায়েল আহমদরা থাকতো, ডাকসুর বিপি। হ্যাঁ, তোফায়েল আহমদ থাকতো, তোফায়েল আহমদের কাছে ব্যবসায়ীরা ব্রিফকেস নিয়ে যাইতো, হ্যাঁ, খুশি করার লাগে, এরা করার লাগে। এরকম ইয়ার পরে 90 গণঅভ্যুত্থানের পরে এটা গেছে আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, এরা গেছে এটা ছাত্র সংগ্রাম বসে, অন্যরাও গেছে, অল্প স্বল্প পাইছেন তারা। হ্যাঁ, কিন্তু মূল এটা পাইছেন এরা। এখনো এরা এইভাবে ওই মানুষগুলো করাপশন ইয়াতে গেছে তারা। এটার কারণে যেহেতু আমরা করাপ্ট ইকোনমির দেশ, আমার সমাজ কোনো কিছু আর শুদ্ধ থাকে না। রাজনীতি যে দেশ শুদ্ধ না, সেই দেশে কোনো কিছু শুদ্ধ থাকে না। করাপ্ট ইকোনমির দেশ। আজকে বসুন্ধরা ডাকে অমুক সম্পাদক বানাক, যুগান্তর ডাকে অমুক সম্পাদক বানাক, হ্যাঁ, করাপ্ট ইকোনমির দেশ। দুর্ভাগ্য আর কি, আমরা অনেক সাংবাদিকরা অনেক বদনাম আমরা, কিন্তু আমরা গ্রামগঞ্জ অনেক বালা সাংবাদিক, সৎ সাংবাদিক আছে, সে অনেক কষ্ট করে চলে, কিন্তু করাপ্ট সাংবাদিকের কারণে সেও কিন্তু তাকে মানুষ সন্দেহ করে, তাকে মানুষ ভালোভাবে ক্রিয়া করে পায় না। এবং এমন একটা ব্যাপার সাংবাদিকতা বিপুল, মনে করে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, তার কাজটা আমরা পারতাম না। হ্যাঁ, ডাক্তার তার পড়াশোনা আমার নাই, ইঞ্জিনিয়ার মনে, ডাক্তারও মনে করে আমার লেখাটা আমার সে মনে বালা লিখে নিয়ে বসে, উকিল সবাই সব সময়। আর আমরা লিমিটেশন হচ্ছে কি জানো, আমরা লিমিটেশন হচ্ছে মনে করো আমরা পড়াশোনা কম,
সাংবাদিকতা সবসময় পড়াশোনার প্রফেশন এটা। আমরা অবস্থা হচ্ছে আমরা হইছিলাম কমিটিতে পড়াশোনা করছিলাম, ওইটাই ঘুরে ফিরে খাইয়ার আমরা। হ্যাঁ, আমরা রিপোর্টের মাধ্যমে রিডার ডেভেলপ করে। আর এখন অনলাইনের কারণে একজন এত বেশি পড়ার সুযোগ পায় সে, হ্যাঁ, এত বেশি পড়ার সুযোগ পায়, সে আমার ফাঁকফোকরটা ধরতে পারে। রাইট, সে ফাঁকফোকর ধরতে পারে, সে আমার কাছে আর বেশি চায় না, আমি তো আর বেশি কিছু করতাম পারি না। হ্যাঁ, আমার দৌড় এতটুকু, এর লাগে আমরা এগিয়ে পারি না। এই একটা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির আসলে এখন একটা কঠিন সময় যার বাংলাদেশের, আমার এই বয়সে 50 হতে চললো, এই বয়সে আসলে বোঝার পর থাকি বাংলাদেশের নেই এরকম অবস্থা দেখছি না কোনদিন। মানে আমরা তো ছোট থেকেই বড় হইলাম এই ঢাকা শহরে আইসা। ঢাকা শহর আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে ছিল 80-র দশকে, এরশাদ আমলে আপনি বালা হইতে পারবা। হ্যাঁ, ইরাজ ভাই রিপোর্ট করতাম, ইরাজ আমাদের রিপোর্ট আন্ডারওয়ার্ল্ড নিয়ে ভালো ভালো রিপোর্ট ইরাজ ভাই। ইরাজ ভাইয়ের মতো জি হয়, ইরাজ ভাইয়ের মতো একদম জাদ্রিয়াল রিপোর্টার। তো কইরাম কিতার লাগি যে এই অবস্থা আন্ডারওয়ার্ল্ডের সময় মনে হয় এই অবস্থা আছিল না, এখন যে অবস্থা কি। আর আপনি যে করাপশনের কথা কইলা না যে 69 এরকম হয়েছে, 90 এরকম হয়েছে, এই যে 24 পরিবর্তনের কথা কইলো, আদৌ কোনো পরিবর্তন আছে? চেহারা একই রয়েছে, চরিত্র একই রয়েছে। টার্গেটও দেখো না, তখন মানুষের চাহিদা অনেক কম আছিল, টাকার অঙ্কটা অনেক কম ছিল। এরশাদ জনতা টাওয়ার মামলা, জনতা টাওয়ার মামলায় কারণে 5 বছর ইলেকশন করতে পারছে না। এটা করাপশন আছে 3 কোটি টাকার মধ্যে, কিন্তু 3 কোটি টাকার মধ্যে কিন্তু করাপশন আছে। কিন্তু এই 3 কোটিটা প্রমাণ করা যায়, 3 কোটিটা প্রমাণ করা যায়, 3000 কোটি 30,000 কোটি প্রমাণ করা যায় না। খালেদা জিয়ার যে মামলাটা, এটা ব্যাংকে ট্রান্সফার হচ্ছে টাকাটা, প্রাইম মিনিস্টারের কাছে বিদেশ থেকে এতিমখানার লেগে টাকা আসছে, এই টাকাটা প্রাইম মিনিস্টার ওইখান থেকে ট্রান্সফার পায় একটা প্রাইভেট অ্যাকাউন্টে গেছে। এই ট্রান্সফারের ডকুমেন্ট আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর্মি যখন যে ক্ষমতার থাকে, আর্মি তার নিজের মানুষ মনে করে, আর্মি কিন্তু কিটা করে, আর্মি এগুলো কালেকশন করে, আর্মি কিন্তু কারোর পক্ষে না, আর্মি কিন্তু তার নিজের পক্ষে। খালেদা জিয়ার এই কেসটা, এই কাগজপত্রটা খালেদা 91-এ যখন ক্ষমতা তাই ওই সময়কার কাগজ কিন্তু, হ্যাঁ, এরপরে 96-এ আওয়ামী লীগ যখন ক্ষমতা তাইছে এই খবরও পাইছে না, কিন্তু তারা জানে না কিন্তু। হ্যাঁ, এই ফাইলটাই বাইর করিয়া 111-এর সময় মামলাটা করছে। আর বিএনপির আইনজীবীরা এই মামলাটা এত ডরাইতো, তারা কিন্তু খালি মামলাটার বিচারের লাগিয়া হরতাল দিত, ও আদালত থেকে ও আদালত যেত না, এর লাগিয়ে মনে হয় এখন আবার মনে হয় এখন যে করাপশনের ফাইলগুলা সব আর্মির তৈরি করে, আর্মি ইন্টেলিজেন্স, সব আর্মি ইন্টেলিজেন্স। 111-এর সময় আমার একজন সাংবাদিকে হইল যে তারা ডিজিএফআই সাংবাদিক করেন সবাই, কিন্তু সে ডিজিএফআই অফিসে গিয়ে দেখে সে আর পাত্তা পায় না, এমন সাংবাদিক মানে প্রজেক্ট আনা যায়, তারা প্রজেক্ট নাম হচ্ছে প্রজেক্ট মানে এটা করতে হইব, সাথে একটা খাম। হ্যাঁ, ঠিক, কিন্তু এখন একই স্টাইলে একই কাজ চলে, কিন্তু কোনো পরিবর্তন নেই। কিন্তু এই করাপশনের বাংলাদেশ গরিব মানুষ কাজ হয়েছে, আবার টাকা বাচ্চা দিচ্ছে, সত্য এটা। এটা তো থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে তো ডেভেলপমেন্ট এবং করাপশন দুটাই সমান্তরাল চলে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই করাপশনটা বলো, এই করাপশনের দুর্বল হয়েছে কোন জায়গা গিয়া, নতুন যারা মানুষ চাইছিল, নতুন যারা ছেলে মেয়ে আইছে দেশ, হ্যাঁ, নেতৃত্বে আইছে, তারা চাইছিল মানে তারা একটা নতুন কিছু, টাকা মনে একটা খারাপ জিনিস, টাকা কিন্তু লুকানি যায় না। আমার পাঞ্জাবিতে, আমার চাল চলনে, আমার আমি হজম করার সামর্থ্য থাকতে হইব। আমি যা যা খাই হজম করতে পারছি না, হজম করতে পারবো না, এর লাগে এটা প্রকাশ হয়ে যায়। দুর্ভাগ্য বিপুল, অনেক গল্প বললাম,
অনেক সময় নিলাম তারে 1 ঘন্টা 24 মিনিট 24 মিনিট হয়ে গেছে। 25 হ্যাঁ মিনিট আর আমরা 15 সেকেন্ড আমরা আছে। আমরা মাঝে মাঝে আলাপ করবো। আমরা আরেকটা প্রোগ্রাম আছে চিন্তা করি ঈদের দিন ওকে ঈদের দিন ঈদের দিন আমরা এটা করে লন্ডন, বাংলাদেশ, আমেরিকা নানা জাত একজনে কানেক্ট করার চেষ্টা করবো। ঈদের দিনে আমরা আমি করবো। আছি আমি আছি আমারে ফাইবা খুদা হাফেজ আমি আছি বিপুল। ভালো থাকুন যান দেখো হইব ইনশাআল্লাহ কত হইব দোয়া করেন জান লাগিয়া ইনশাআল্লাহ আর আমার অনুষ্ঠান দেখুন যান বেশি বেশি কইরা আসসালামু থ্যাংক আলাইকুম ইউ থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম